হৃদয়ের সামনে দাঁড়িয়ে নিজের গা থেকে বেনারসি শাড়ি খুলতে থাকে নদী। শাড়ি খোলা শেষে ব্লাউজের বোতামে হাত দেয় খোলার জন্য। তখনই হৃদয়ের হাত ধরে ওকে থামিয়ে দেয় নদী। এক ঝটকায় হৃদয়ের হাত ছাড়িয়ে নিয়ে আবারও ব্লাউজের বোতাম খুলতে নেয়। হৃদয় ওর গালে একটা চড় মেরে বলে, এসব কী ধরনের অসভ্যতা হচ্ছে? তুমি তোমার গায়ের কাপড় খুলছো কেন? কেন ভালো লাগছে না বুঝি? সেদিন তো খুব ভালো লেগেছিল যখন ওই ছেলেগুলোর সাথে মিলে আমাকে ধর্ষণ করেছিলে। তাহলে আজকে কেন ভালো লাগছে না? আচ্ছা, ওই দিন কি একটু বেশি সুন্দর লাগছিল আমায়, আর আজকে অসুন্দর? না না, আমি কি বলছি বোকার মতো? ওই দিন তো আর আমি ধর্ষিতা মেয়ে ছিলাম না, আর আজকে আমি একটা ধর্ষিতা মেয়ে। আমার থেকে তো তোমার আর কিছুই পাওয়ার নেই, তাই না? যতটুকু যা ছিল তা তো সেদিনে তোমরা সবাই মিলে লুটিয়েই নিয়েছো। এখন তো আমি অন্যের ইউজ করা সেকেন্ড হ্যান্ড জিনিস, তাই এখন আর আমাকে মনে ধরছে না। আচ্ছা, সেদিন তুমি সবার আগে আমাকে ধর্ষণ করেছিলে, তাই না? হ্যাঁ, আমার মনে আছে। নেশা করে থাকলেও কিছু ভুলে যাইনি আমি। তুমি তো এই ছেলেগুলোর দলের লিডার ছিলে, তাই না? হৃদয় নদীর কোনো কথারই উত্তর দেয় না। ও ফ্লোর থেকে নদীর খুলে রাখা বেনারসি তুলে ওর হাতে ধরিয়ে দিয়ে বলে, পাগলের প্রলাপ বকো না। যাও, গিয়ে এই শাড়িটা পরে আসো। বাবা, আজকে আমাকে শাড়ি পরতে বলছেন, তাও আবার আপনি? সেদিন তাহলে আমার শাড়ি কেন খুলেছিলেন? কেন ধর্ষণ করেছিলেন আমায়? আমাকে বিয়েই তো করেছেন ধর্ষণ করার জন্য। সেদিন তো জোর করে করেছিলেন, তাহলে আজকে অধিকার থাকতেও কেন নাটক করছেন? আচ্ছা, আপনি কি ভাবছেন আজকে আমার সাথে ভালো ব্যবহার করবেন আর আমি আপনাকে ক্ষমা করে দিয়ে আপনার সাথে সুখে সংসার করা শুরু করব? দেখো, আমি কি ভাবছি কি না ভাবছি সেটা ইম্পর্টেন্ট না। তোমার জন্য এখন আগে নিজেকে ঢাকাটা ইম্পর্টেন্ট। একটা ছেলের সামনে এভাবে শাড়ি ছাড়া শুধু ব্লাউজ পরে থাকতে আশা করি তোমার নিজের কাছে ভালো লাগছে না। যাও, শাড়িটা পরে এসো, তারপর তোমার সাথে কথা বলছি। তার আগে তোমার একটা প্রশ্নের উত্তরও আমি দেব না। হৃদয় জোর করে শাড়িটা নদীর হাতে ধরিয়ে দিয়ে নদীকে বাথরুমে ঢুকে দরজা বাহিরে থেকে আটকে দেয়। নদী জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে, তাও হৃদয় দরজা খোলে না। দরজা খুলুন, আমাকে বাইরে আসতে দিন। এসব কি নাটক হচ্ছে, হ্যাঁ? দরজা খুলুন বলছি। শাড়ি না পরা অবধি দরজা আমি খুলব না। এখন তুমি ভেবে দেখো, তুমি শাড়ি পরবে নাকি পরবে না। যদি পরো তো বাইরে আসতে পারবে, আর তা না হলে আজকে রাতটা বাথরুমেই কাটিয়ে দাও। এর কি হচ্ছে আমার সাথে? দেখো, আমি ইয়ার্কি ঠাট্টা পছন্দ করি না। আই সোয়ার, যদি তুমি শাড়ি না পরো তাহলে সারা রাত আমি দরজা খুলব না। বাসর রাতটা বাথরুমে বসেই কাটাও। ওকে ফাইন, আমি পরছি শাড়ি, কিন্তু আপনি আগে দরজা খুলুন। বাকির নাম ফাঁকি। তোমার পড়া হলে বলো, তারপর খুলে দিচ্ছি। আর হ্যাঁ, একদম শেয়ানাগিরি করবে না, বুঝলে? একবার যখন তোমার বাথরুমে ঢুকিয়ে দরজা আটকাতে পেরেছি, আবারও কিন্তু পারবো। তাই শাড়ি না পরে যদি বাইরে বের হওয়ার চিন্তা করে থাকো তো সেটা মাথা থেকে মুছে ফেলো একদম। কথাটা বলে হৃদয় ব্যালকনিতে চলে যায় আর ভাবতে থাকে কিছু সময় আগের ঘটনা, ফ্ল্যাশব্যাক। অসম্ভব, আমি কিছুতেই ওই মেয়েকে বিয়ে করতে পারবো না। বিয়ে তো তোমাকে করতেই হবে। নিজের ভাইকে যদি বাঁচাতে চাও তাহলে এই বিয়েটা তোমাকে করতে হবে। দেখুন, আপনি কিন্তু আমাকে এই বিয়ে করার জন্য ফোর্স করতে পারেন না, বলে দিলাম। ও কাম অন হৃদয়, হতে পারি আমি তোমার সৎ মা, কিন্তু আমি কি তোমার আর তন্ময়ের খারাপ চাই বলো? তন্ময় তো ছোট থেকেই বকে যাওয়া একটা ছেলে, বাজে ছেলেদের সাথে মিশে নিজেও একটা বাজে ছেলেতে পরিণত হয়েছে। তোমরা দুই ভাই জমজ হলেও তোমার আর তোমার ভাইয়ের ভিতরে আকাশ পাতাল ব্যবধান। ও ওই মেয়েটাকে ধর্ষণ করেছে, এখন নিজে বাঁচতে কোথায় গিয়ে লুকিয়ে আছে কে জানে। কিন্তু এই বিয়ে না হলে ওই মেয়ে যদি পুলিশ কেস করে, তখন তো পুলিশ ওকে খুঁজে বের করে অ্যারেস্ট করবে। এখন তন্ময় ভালো হোক খারাপ হোক, ও তো তোমারই ভাই, তাই না? তুমি নিশ্চয়ই চাও না তোমার ভাইকে পুলিশ অ্যারেস্ট করুক। হ্যাঁ, আমি চাই না, কিন্তু ও যা করেছে, যেই জঘন্য অপরাধ করেছে, তাতে ওর শাস্তি প্রাপ্য। হ্যাঁ, সেটা আমিও জানি। সেই জন্যই তো তোমার বাবা ওর সাথে ওই মেয়েকে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ও নিজেই তো তার আগে পালিয়ে গেল। ওই মেয়ের বাবা মা পুলিশে কেস করতে চেয়েছিল, কিন্তু তোমার বাবা ওনাদের কথা দিয়েছিল তন্ময়ের সাথে ওনাদের মেয়ের বিয়ে দেবেন। এখন যদি বিয়েটা না হয় তাহলে ওনারা সত্যি পুলিশে কেস করবেন, আর তাহলে তন্ময়কে পুলিশ ধরে নিয়ে যাবে।
তাছাড়া আমাদের ফ্যামিলির সম্মানের একটা কথাটা একবার ভাবো, যদি পুলিশ কেস হয় তাহলে এই ধর্ষণের ব্যাপারটা মিডিয়ায় জানাজানি হয়ে যাবে। তখন আমাদের পরিবারের সম্মান আর তোমার বাবার সম্মানটা কোথায় যাবে বলো তো? ওই মেয়ের বাবা মাকে বলা হয়েছে ওর সাথে তন্ময়ের বিয়ে দেওয়া হবে। তাহলে এখন আমার সাথে বিয়ে হলে ওনারা কি ভাববে? ওনারা কি ছেড়ে দেবে নাকি? আহা, তুমি বুঝতে পারছো না। ওনারা তো আর জানে না যেই ছেলে ওনাদের মেয়েকে বিয়ে করেছে তার যমজ একটা ভাই আছে। কে হৃদয় কে তন্ময় সেটা তো আর ওনারা জানেন না, তাই না? ওনারা এখন তোমাকেই ওনাদের মেয়ের ধর্ষক হিসেবে জানে, এমনকি ওই মেয়েও। তাই তুমি বিয়েটা করে নাও। পরে যদি তন্ময় বাসায় ফিরে আসে তখন না হয় ওনাদের সবটা বলে ম্যানেজ করে নেওয়া যাবে। একবার বিয়েটা হয়ে গেলে ওনারা তখন আর কার সাথে বিয়ে হলো না হলো সেটা নিয়ে অত মাথা ঘামাবে না। আর সত্যিটা জানলেও নিজের মেয়ের শ্বশুর বাড়ির লোকের নামে কেস করার সাহসও পাবে না। আপনার কেন মনে হয় ওনারা তখন আর কেস করবে না? ইটস ভেরি সিম্পল। দেখো, এদের ফ্যামিলি দেখে বোঝাই যায় এরা অনেক গরিব, ভিখারির জাত যাকে বলে আর কি। এদের জন্য এখন একটা ধর্ষিতা মেয়েকে নিজেদের ঘাট থেকে নামানোটা সবচেয়ে বেশি জরুরি। তার উপর আমাদের বাড়িতেই মেয়ের বিয়ে হচ্ছে, এতে এরা খুশি। এরা সমাজকে খুব ভয় পায়, বুঝলে? তাই তো মেয়ের ধর্ষকের কাছেই মেয়েকে বিয়ে দিতে চাইছে, সমাজের 5 জনের কথার হাত থেকে বাঁচতে। পরে কখনো সত্যিটা জানলেও এরা কিচ্ছু করবে না। এই ভয়ে যদি তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও তখন একটা ডিভোর্সি মেয়ে নিয়ে ওরা সমাজে টিকতে পারবে না। তাই পরবর্তীতে ওরা আর কোনো ঝামেলা করবে না। তাছাড়া এত বড়লোকের ছেলেকে কি ওরা হাতছাড়া করবে নাকি? দ্য গ্রেট পুয়ার পিপল। দেখুন, আপনি এভাবে কোনো মানুষকে ছোট করতে পারেন না। হতে পারে ওনারা গরিব, তাই বলে কি ওনারা মানুষ না? আপনি সেই তখন থেকে ওনাদের নামে যা নয় তাই বলে যাচ্ছেন। মানুষকে না, ধনী গরিব না, মানুষ হিসেবে সম্মান দিন। আমি করব এই বিয়েটা। ভাববেন না শুধু নিজের ভাইকে বাঁচানোর জন্য বিয়েটা করছি। আমি বিয়েটা করছি ওই মেয়েটাকে বাঁচাতে, এই নোংরা সমাজের মানুষের হাত থেকে বাঁচাতে, যারা ধর্ষককে নয় বরং ধর্ষিতাকে নোংরা কথার তীর ছুঁড়ে তিলে তিলে শেষ করে দেয়। ওই মেয়েটাকে একটা সুন্দর জীবন উপহার দিতে আমি এই বিয়েটা করব। আর তন্ময়কে খুঁজে পেলে বা ও আমার সামনে আসলে পুলিশ ওকে কী শাস্তি দেবে আমি নিজের হাতে ওকে কঠিন শাস্তি দেব। ওর করা অন্যায়ের কোনো ক্ষমা হয় না। আপনি বাবাকে বলে দিন আমি এই বিয়েতে রাজি। কথাটা বলে হৃদয় ওর সৎ মায়ের ঘর থেকে বেরিয়ে যায়। ও বেরিয়ে যাওয়ার পরে ওর সৎমা শয়তানের মতো হাসতে থাকে আর মনে মনে বলে, তোমরা দুই ভাই না প্রচুর বোকা, বুঝলে? আর তন্ময় তো আস্ত একটা হাঁদারাম। আমার কথাই বিয়েটা থেকে পালিয়ে গেল। আর তুমি তো আরেক বলদ যে আমার কথাই একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করছো। তন্ময় তো কোনো কালেই ব্যবসার দিকে মন দিতে পারিনি, আমি দিতে দেইনি। ওকে টাকা পয়সা দিয়ে নেশাখোর বন্ধুদের পাল্লায় ফেলে একদম বকে যাওয়া একটা ছেলেতে তৈরি করেছি। নিজের হাতে ওকে একদম শেষ করেছি। আর বোকা ছেলে সেটা বুঝতেই পারে না। ও ভাবে ওর সৎমা ওকে কত ভালোবাসে, তাই ওর সব অন্যায়কে সাপোর্ট করে আর ওকে সব কিছু থেকে সেভ করে। কিন্তু ও তো জানেই না আমি এসব করি ওকে আরো খারাপ তৈরি করতে। হুঁ, একটা বকে যাওয়া উচ্ছৃঙ্খল ছেলে তৈরি করতে, যাতে ভবিষ্যতে ও কখনো এই বাড়ির ব্যবসার দায়িত্ব নিতে না পারে। আর তোমার সাথে এই মেয়েটার বিয়ে দিলাম তোমাকেও ব্যবসা থেকে সরাতে। যতই হোক, একটা ধর্ষিতাকে নিয়ে তো আর সুখের সংসার করা যায় না। আর তুমি যতটা মহান তাতে তুমি এই মেয়েকে কখনো ডিভোর্স দেবে না সেটা আমি খুব ভালো করেই জানি। আবার ওই মেয়েও নিশ্চয়ই নিজের ধর্ষকের সাথে সুখের সংসার করবে না। সাংসারিক ঝামেলা লেগেই থাকবে। সংসারের ঝামেলা সামলে তোমার আর ব্যবসায় সেই মনোযোগ থাকবে না। তখন বাকি থাকবে শুধু আমার ছেলে অয়ন। এই পুরো ব্যবসা তখন আমার ছেলে সামলাবে, আমার অয়ন সামলাবে। এই সব কিছুর মালিক হবে আমার ছেলে। বর্তমান অতীতের কথা ভাবা শেষ হলে হৃদয় গিয়ে বাথরুমের দরজায় টোকা মারে। কি হলো, হয়েছে তোমার শাড়ি পরা? আপনি দরজা খুলুন। শাড়ি পরেছো? না, পারবো, আপনি দরজা খুলুন। বলেছি না আগে শাড়ি পরবে তারপর দরজা খুলবো। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। কি?
শাড়ি পরতে পারো না তো খুললে কেন? এখন কি হবে? জানি না, আপনি দরজা খুলুন, আমি বাইরে আসব। এই, তুমি শাড়ি পরবে না জন্য মিথ্যা কথা বলছো, তাই না? আরে বাবা না, আমি সত্যিই শাড়ি পরতে পারি না। আমি তোমাকে এক বিন্দু বিশ্বাস করতে পারছি না এই মুহূর্তে। আপনার কসম, আমি শাড়ি পরতে পারি না। এই, একদম আমার নামে কসম কাটবে না। তুমি যে মিথ্যা কসম কাটছো না, তার কি প্রমাণ আছে? শুধু শুধু আমার নামে কসম কেটে আমাকে উপরে পাঠানোর ধান্দা করো না। আরে ধুর বাবা। আচ্ছা, আমার নিজের কসম, আমি সত্যিই শাড়ি পরতে পারি না। এবার দরজা খুলুন প্লিজ। হৃদয় দরজা খুলে দেয় আর নদী বাহিরে বেরিয়ে আসে, ওর হাতে লাল বেনারসি শাড়ি ধরা। এবার কি হবে? তুই তো নাকি শাড়ি পরতে পারো না, তাহলে এখন এভাবে থাকবে সারা রাত? আপনি বাইরে গিয়ে কাউকে ডেকে দিন, কোনো মহিলাকে পাঠান যে শাড়ি পরাতে পারবে। পাগল নাকি? তাহলে সে মনে করবে শাড়িটা আমি খুলেছি। সে তো আর জানে না যে তুমি নিজেই খুলেছো শাড়ি। কেন, আপনার লজ্জা লাগছে বুঝি? এর আগের বারও তো আমার শাড়ি খুলেছেন, তাও জোর করে, সেটা তো সবাই জানে। সে বেলায় বুঝি লজ্জা লাগে না? সবার সামনে মুখ দেখাতে লজ্জা লাগে না? আর তাছাড়া আমার শাড়ি পরা না পরাই বা কি আসে যায়? আপনি তো একেবারে বিপস্ত্র অবস্থায়ও আমাকে দেখেছেন, আমার শরীরের প্রতিটা স্থান ছুঁয়েছেন। সেখানে শাড়ি বাদে আপনার সামনে থাকাই কি হবে? নদীর কথা শুনে হৃদয় কোনো উত্তর দেয় না, কারণ ও জানে নদী ওকে তন্ময় মনে করছে, ওকে নিজের ধর্ষক মনে করছে, তাই ও চুপচাপ থাকে। তারপর নিজের মোবাইল বের করে কিছু একটা দেখে। নদী হৃদয়ের দিকে একভাবে তাকিয়ে চিন্তা করতে থাকে, সেদিন যেই ছেলে ওকে ধর্ষণ করেছে আর আজকে যে ওর সামনে দাঁড়িয়ে আছে, দুজনের ভিতরে আকাশ পাতাল তফাৎ। সেদিনও নদীর শাড়ি খোলার জন্য পাগল ছিল, আর আজকে পরাতে। সেদিন যেই ছেলে ওকে জোর করে ধর্ষণ করলো, সে আজকে ওকে শাড়ি পরাতে চাইছে। এটা ভেবেই ওর মাথায় তালগোল পাকাতে থাকে। ও একই মানুষের 2 দিনে 2 রকম ব্যবহারের কারণ খুঁজে পায় না। হৃদয় নিজের ফোন পকেটে ভরে নদীর হাত থেকে শাড়িটা নিয়ে নেয়। তারপর নদীর কোমরে শাড়ির এক কোণা গুজে দেয়। কি করছেনটা কি? যে কাজ তুমি বিগড়েছো সেটা ঠিক করছি। ইউটিউবে টিউটোরিয়াল দেখেছি শাড়ি পরানের। এসো আমি পরিয়ে দিচ্ছি। কি দিন এলো, সেদিন নিজ হাতে শাড়ি খুললো, আজকে পরাচ্ছে। এইসব করে আমার মন পাবেন বা আমার থেকে ক্ষমা পাবেন এমনটা ভাববেন না। আমি কোনোদিনও আপনাকে ক্ষমা করব না, আর না তো আপনার সাথে থাকা সেদিনের সেই ছেলেগুলোকে ক্ষমা করব। হয়েছে, এবার বকবক অফ করে ঘুরে দাঁড়াও। আমাকে আমার কাজ করতে দাও। হৃদয় নদীকে শাড়ি পরাতে থাকে আর নদী হৃদয়ের দিকে তাকিয়ে থাকে। শাড়িতে কুচি দিয়ে হৃদয় নদীর পেটের কাছে কুচি গুজতে গেলে নদী চোখ বন্ধ করে নেয়। হৃদয় সেটা খেয়াল করেও করে না, ও নিজের কাজ করতে থাকে। কুচিগুলো নদীর কাঁধে শাড়ির আঁচল উঠিয়ে দিয়ে নদীর কানে কানে বলে, সব সময় আমার দেখা জানার মাঝেও এমন কিছু থাকে যেটা চোখের আড়ালে থাকে। চোখের দেখা কানের শোনা কখনো কখনো ভুল হয়, আড়ালে অন্য কোনো সত্যিও থাকতে পারে। হৃদয়ের কথা শুনে নদী চোখ মেলে তাকায়। হৃদয়ের মুখে এমন কথা শুনে ও অবাক হয়ে যায়। এই কথার মানে ও বুঝতে পারে না। আপনার কথার মানে কি? সেটা সঠিক সময়ে তুমি জানতে পারবে। শাড়ি পরানো শেষ, এখন যাও খাটে গিয়ে বসো। আমি একটু বাইরে থেকে আসছি। কোথায় যাচ্ছেন? দেখো, বিয়েটা তো হুট করে হয়েছে, তাই তোমার জন্য আর কোনো ড্রেস বা শাড়ি কেনা হয়নি। আর সারা রাত এই মোটা বেনারসি পরে তো থাকা যায় না, তাই আমার বোন তাহার কাছে যাচ্ছি ওর একটা 3 পিস আনতে। ওকে আর তোমায় দেখবে একই রকম বডি ফিটনেসের দিক থেকে। ওর কাপড় তোমার গায়ে হবে। তুমি একটু বসো, আমি আসছি। হৃদয় চলে যায় ওর বোনের ঘরে নদীর জন্য 3 পিস আনতে। নদী বসে বসে ভাবতে থাকে ওই সময় হৃদয়ের বলা কথাগুলো। হৃদয় কেন সত্যি মিথ্যা কথা বলছিল সেটাই ভাবতে থাকে। তখনই ঘরে একটা মেয়ে আসে। দরজা খোলা থাকায় মেয়েটা ঘরে ঢুকতে পারে। ঘরে এসে মেয়েটা নদীর দিকে ভালোভাবে তাকায়। নদীর পা থেকে মাথা অবধি দেখতে থাকে। বিউটিফুল, তুমি আসলে দেখতে অনেক সুন্দর। আপনিও দেখতে অনেক সুন্দর। আই নো আই এম বিউটিফুল, বাট তুমি আমার থেকে একটু বেশি সুন্দর। তাই তো ও তোমাকে ধর্ষণ করলো, আবার হৃদয় তোমাকে বিয়ে করলো। সবই রূপের কামাল। রূপ দেখিয়ে ওদের ফুরিয়ে ফেলেছিলে, তাই না? তাই তো ধর্ষণ হতে হলো। ভেরি সেট।
দিতির কথা শুনে নদীর মাথা নিচু করে নেয়। ও ভেবেছিল দিতি এমনই ওর প্রশংসা করছিল, কিন্তু এখন বুঝতে পারে দিতি আসলে ওকে ছোট করার জন্য এসব বলছে। আসলে কি বলুন তো, আমার রূপ আল্লাহ প্রদান করেছেন, আমি সুন্দর দেখতে, সেটা নিশ্চয়ই আমার অপরাধ নয়। আর ধর্ষণ আমার হয়েছে, আমি করিনি যে আমি অপরাধী হব, বরং যে আমাকে ধর্ষণ করেছে সে অপরাধী, একজন বিকৃত মস্তিষ্কের মানুষ। যারা ধর্ষণ করে তারা শুধু রূপবতীদেরই ধর্ষণ করে না, বরং অসুন্দর মেয়েদেরও ধর্ষণ করে। তাই দোষটা মেয়েটাকে না দিয়ে সেই ধর্ষককে দিন। আর একজন মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এভাবে কলঙ্ক দিবেন না। হতেও পারে আজকে যেটা আমার সাথে হয়েছে কালকে সেটা আপনার সাথেও হলো। তাই কিছু বলা বা করার আগে একটু ভেবে চিন্তে করা উচিত। এই শোনো, আমাকে এইসব জ্ঞান দেওয়া বন্ধ করো, বুঝলে? আমার থেকে তো আমার হৃদয়কে কেড়ে নিয়েছো। হেই, তুমি যে কত বড় বড় কথা বলছো, তা তোমার লজ্জা তখন কোথায় ছিল যখন নিজের ধর্ষককে বিয়ে করতে রাজি হলে? অবশ্য রাজি তো হবেই, তোমার ধর্ষক তো আর কোনো ফুটপাতের নেশাখোর না, সে তো চৌধুরী বাড়ির ছেলে, বড়লোক বিজনেসম্যানের ছেলে। তুমি তো আরো খুশি হয়েছো, তাই না? ও তোমার ধর্ষণ করায়, তার জন্য তো এত বড়লোক বাড়ির বউ হতে পেরেছো। আচ্ছা, তুমি নিজেই ওকে ইনসেন্ট করোনি তো তোমাকে ধর্ষণ করতে, তারপর সেটাকে ধর্ষণের নাম দিয়েছো যাতে ও বাধ্য হয় তোমাকে বিয়ে করতে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ দিতি। তুমি হয়তো ভুলে যাচ্ছ ও আমার স্ত্রী। আমার স্ত্রীর নামে ফালতু কথা বলার সাহস কোথা থেকে পাও তুমি? ওকে সম্মান দিয়ে কথা বলো, না হলে আমিও ভুলে যাব তুমি এ বাড়ির গেস্ট। নেক্সট টাইম থেকে ওর সাথে কথা বলার সময় মাথায় রাখবে কার সাথে কথা বলছো। ও এখন মিসেস চৌধুরী, মিস্টার হৃদয় চৌধুরীর স্ত্রী। হৃদয়ের কথা শুনে দিতি ভয় পেলেও দমে যায় না। ও হৃদয়ের সামনে গিয়ে ওকে জোর করে জড়িয়ে ধরে বলে, না না না, ও তোমার বউ হতে পারে না। তুমি আমার, শুধুই আমার, কারো না। আর কারো হতে পারো না। এই মেয়েটা তোমাকে আমার থেকে কেড়ে নিতে পারে না। হৃদয়, আই লাভ ইউ। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। এই মেয়েটাকে এখান থেকে চলে যেতে বলো। তুমি ওর হতে পারো না, তুমি শুধু আমার। এই মেয়েটা আমাদের মাঝে ঢুকতে পারে না। ওকে বলে দাও তুমি আমার। কি হচ্ছে কি এসব দিতি? ছাড়ো আমায়। না, ছাড়বো না। তুমি শুধুই আমার, তোমাকে আমি আর কারো হতে দেব না। নিজের লিমিটের ভিতরে থাকো আর ছাড়ো আমাকে। হৃদয়কে ছাড়তে বলায় দিতি আরো জোরে ওকে জড়িয়ে ধরে। হৃদয় আর চোখে নদীর দিকে তাকিয়ে দেখে নদী বুকে হাত বেঁধে রাগি চোখে ওর দিকেই তাকিয়ে আছে। ও একটা শুকনো ঢোক গেলে দিদিকে নিজের থেকে জোর করে ছাড়িয়ে ওদের ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকে দেয়। দ্বিতীয় থেমে থাকার মেয়ে না, ও জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে আর বলে, হৃদয়, দরজা খোলো। তুমি আমার সাথে এমনটা করতে পারো না। তুমি ওর হতে পারো না। তুমি শুধু আমার। আই লাভ ইউ। আই রিয়েলি ভেরি লাভ ইউ। প্লিজ দরজাটা খোলো। দিদির আচরণে হৃদয়ের রাগ হতে থাকে। ও পকেট থেকে নিজের ফোনটা বের করে ওর সৎমাকে কল করে বলে, আপনার বোনের মেয়েকে আমার রুমের দরজার সামনে থেকে নিয়ে যান। এখন ওকে শুধু আমার রুম থেকে বের করেছি, আর 2 মিনিট ও আমার রুমের বাইরে থাকলে ওকে এই বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। একটা মেয়েকে এত রাতে বাড়ি থেকে বের করে দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। আপনিও নিশ্চয়ই চান না ওকে আমি এত রাতে বাড়ি থেকে বের করে দেই। তাহলে 2 মিনিটের ভিতরে ওকে এসে আমার রুমের সামনে থেকে নিয়ে যাই। 2 মিনিটের 1 সেকেন্ডও বেশি যদি ও আমার রুমের বাইরে থাকে তো আই সোয়ার আমি সত্যি ওকে মেইন গেটের বাইরে বের করে দিয়ে আসবো। কথাটা বলে হৃদয় কল কেটে নদীর দিকে তাকিয়ে বলে, কি দেখছো? মেলোড্রামা। এতক্ষণ যে মেলোড্রামা হচ্ছিল সেটাই দেখছিলাম। আচ্ছা, ওই মেয়েটা আপনার গার্লফ্রেন্ড তাই না? গার্লফ্রেন্ড থাকতে আমাকে বিয়ে করলেন কেন? ওকে ঠকালেন কেন? ও আমার গার্লফ্রেন্ড তুমি কিভাবে বুঝলে? ওই যে ও আপনাকে লাভ ইউ বললো, জড়িয়ে ধরলো, গার্লফ্রেন্ড না হলে নিশ্চয়ই এত সাহস পেত না। ও আমায় জড়িয়ে ধরেছে, তাতে কি তুমি জেলাস? হ্যাঁ, আমি কেন জেলাস হতে যাব? জেলাস না হলে অমন রেগে তাকিয়েছিলে কেন? আমি মোটেও রেগে তাকিয়েছিলাম না, আমি তো আপনাদের নাটক দেখছিলাম। ওকে ফাইন, তুমি তো আমাকে হাজবেন্ড বলে মানো না, তাহলে আমার গার্লফ্রেন্ড আছে কি নেই তাতে তোমার কি? আমার কিছুই না, আমি জাস্ট এমনি জিজ্ঞেস করছিলাম। আর তাছাড়া আপনার মতো লোকের কাছে গার্লফ্রেন্ড আর কি এমন ব্যাপার যে অপরিচিত একটা মেয়েকে ধর্ষণ করতে পারে? সে ডজন ডজন গার্লফ্রেন্ডও বানাতে পারে। আচ্ছা, ওকে ওকে ধর্ষণ করেছেন? সরি সরি, ও যেহেতু আপনার গার্লফ্রেন্ড তার মানে ওটা তো ঠিক
ধর্ষণ না, রুম ডেট। ওর সাথে রুম ডেট করা শেষ, তাই না? সেজন্য এখন ওকে ছেড়ে দিচ্ছেন? লজ্জা করে না আপনার, তাই না? আপনার মতো মানুষের কাছে তো আপনার মা বোনও সেফ না। না জানি কখন আবার ওদের দিকে বাজে নজর দিয়ে বসেন। নদী, তখন থেকে তোমার অনেক বাজে কথা শুনছি। আমি কিছু বলছি না বলে তুমি মুখে যা আসছে বলে যাচ্ছ। কাকে কি বলছো একবারও ভাবছো না? আমি যা বলছি বেশ করছি। একজন রেপিস্টকে বলছি। আমি জানি আমি কি বলছি আর কি না বলছি। আচ্ছা, আপনি আমার সামনে আজকে এত সাধু কেন সাজছেন বলুন তো? একবার তো ধর্ষণ করেছেন জোর করে, এখন তো আপনার অধিকার আছে। তাহলে এত নাটকের মানে কি? নাকি আপনি ভাবছেন এইসব করে আমার মন জিতবেন, তারপর আমিও আপনার সাথে রেসপন্স করব? আরে নিন নিন, আপনি যা করার করুন, আমি বাধা দেব না। বাধা দেওয়ার মতো কিছু তো আর নেই। সব তো আগেই শেষ করে দিয়েছেন আমার। একবার ভোগ করে মন ভরেনি না, তাই তিলে তিলে আমাকে ভোগ করার জন্য বিয়ে করেছেন। নিন, ভোগ করুন। ধর্ষিতা মেয়ে যখন সিনিয়র বউ। নদীর কথা শুনে হৃদয় প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে অন্যদিকে জোর করে বিছানায় ফেলে দেয় ধাক্কা দিয়ে। তারপর নদীর গা থেকে সমস্ত কাপড় খুলতে থাকে। নদীর দুই ঠোঁট নিজের ঠোঁটের দখলে নিয়ে পাগলের মতো কিস করতে থাকে। কিস করার পাশাপাশি কামড়ও দিতে থাকে জোরে জোরে। হৃদয়ের কামড়ের জন্য নদীর ঠোঁট কেটে রক্ত বেরিয়ে আসে। হৃদয়ের সেদিকে খেয়াল নেই। নদীর বারবার ওকে ধর্ষক বলায় ও প্রচণ্ড রেগেছিল। ওর মাথায় তখন ভালো মন্দ জ্ঞান কাজ করছিল না। তখন যে নদী বলল ও নদীকে ভোগ করার জন্য বিয়ে করেছে, সেই কথাটা বারবার ওর মাথায় ঘুরতে থাকে আর ওর রাগ বাড়তে থাকে। হৃদয় নদীকে আদর তো করে, তবে সেটা খুবই রুডলি। ও সব কিছুতেই হাইপার আচরণ করে। অনেক সময় ধরেই নিজের চাহিদা মেটানোর পরে হৃদয় নদীর উপর থেকে সরে পাশ হয়ে শুয়ে পড়ে। নদীর উপরের সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে। ওর দু চোখের পাশ গড়িয়ে পানি পড়তে থাকে। হৃদয় কিছুটা স্বাভাবিক হয়ে নদীর দিকে তাকিয়ে দেখে নদীর চোখে পানি। তখনই ওর হুঁশ হয় ও কত বড় একটা ভুল কাজ করে ফেলেছে। রাগের বশে ও নদীর সাথে সেটাই করেছে যেটা তন্ময় করেছিল। ও নদীর পাশ থেকে উঠে অসমে চলে যায়। সেখানে গিয়ে শরণ করে তার নিচে দাঁড়িয়ে ভিজতে থাকে। হৃদয় জোরে জোরে দেয়ালে ঘুষি মারতে থাকে। ওর আঙুলের উপরে চামড়া থেততে গিয়ে রক্ত পড়তে থাকে। অপরাধ বোধে ও ভিতরে ভিতরে শেষ হয়ে যেতে থাকে। হৃদয় গোসল করে বের হলে নদী যায় গোসল করতে। গোসল শেষে ও হৃদয়ের আয়না তাহার থ্রি পিস পরে গায়ে নেয়। গোসল করে সে নদী ঘুমিয়ে যায়। আর হৃদয় বেলকনিতে দাঁড়িয়ে একের পর এক সিগারেট খেতে থাকে। মাঝরাতে রুমে এসে ও দেখে নদী ঘুমিয়ে আছে। ও নদীর গায়ে একটা পাতলা কাঁথা দিয়ে নিজেও নদীর পাশে শুয়ে পড়ে। পরের দিন সকালে নদী তাড়াতাড়ি উঠে গিয়ে সবার জন্য নাস্তা বানায়। এবারই সবাই দেরিতে ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠে সবাই নাস্তা করতে টেবিলে আসে। গুড মর্নিং বৌমা। গুড মর্নিং বাবা। আর এত গুড মর্নিং গুড নাইটের কি আছে বলো তো? এই মেয়ে, আমার খিদা লেগেছে, খাবার দাও। হ্যাঁ, দিচ্ছি। এটা কেমন ব্যবহার করছো তুমি ওর সাথে? এই মেয়ে আবার কেমন ব্যবহার? তো আর কি বলবো, বাইরের 4-5টা ছেলের থেকে ধর্ষিত হয়েছে এই মেয়ে। ওকে চোখের সামনে দেখলেও তো আমার ঘৃণা লাগছে। নিজের মুখে লাগাম দাও। ভুলে যেও না, সেই বাকি 4টা ছেলের দ্বারা লিডার ছিল এই বাড়ির ছেলে। অন্যায়টা ছেলেগুলো করেছে, ও নয়। তাই ঘৃণা করলে ওই ছেলেগুলোকে করো। আর তাছাড়া এখন ও এ বাড়ির বউ, তাই এ বাড়ির বউ এর মর্যাদা দাও ওকে, সেই সম্মানটা দাও। বিনা কারণে মেয়েদের অপমান করছো, কিন্তু আমি সহ্য করব না, তাই সাবধান। আরে, আমি তো এভাবে কথাটা বলিনি। আমি আসলে বলতে চেয়েছি, থাক, তুমি কি বলতে চেয়েছো তা আমি ভালো করে বুঝতে পেরেছি। ওর নাম নদী। এখন থেকে ও এই মেয়ে এই মেয়ে পরে না ডেকে ওর নাম ধরে ডাকবে, আর না হলে ডাকার প্রয়োজনই নেই। হৃদয়ের সৎমা বুঝতে পারে ওর বাবা রেগে যাচ্ছে। উনি তাই নিজের কথা টুন বদলে ফেলেন। বৌমা তুমি কিছু মনে করো না, আমি আসলে ওইরকম কিছু মিন করিনি। তুমি বসো, নাস্তা করে নাও। আমি সবাইকে নাস্তা বেড়ে দিচ্ছি। নদী বুঝতে পারে যে ওর শাশুড়ি মা নাটক করছে, তারপরও ও নাকি কিচ্ছু বলে না। মা, আপনাকে কিছু করতে হবে না, আপনি বসুন, নাস্তা করে নিন। নদী সবাইকে নাস্তা দিয়ে রুমে যায়। রুমে গিয়ে দেখে হৃদয় ঘুম থেকে উঠে ল্যাপটপ নিয়ে খাটে বসে কি যেন করছে। ও হৃদয়কে দেখেও না দেখার ভান করে বেলকনিতে গিয়ে দাঁড়ায় আর মনে মনে চিন্তা করে। কালকে আপনার অত ভালো আচরণ দেখে বারবার আমাকে শাড়ি পরতে বলায় আমি কনফিউজড হয়ে গেছিলাম। কিছু সময়ের জন্য আমার মনে হচ্ছিল আপনি আর আমি সেদিন যে আমাকে ধর্ষণ করেছে দুজন মানুষ এক না, দুজনের ব্যবহারে কত ফারাক। কিন্তু রাতে আবারও আমাকে জোর করে ভোগ করে আপনি প্রমাণ করে দিলেন আপনি সেই ছেলে যে আমাকে ধর্ষণ করেছে।
আমার চরিত্রে কালি মাখিয়েছে। আপনাকে আমি ক্ষমা করব না। যতই আপনি আমার স্বামী হন না কেন, আপনাকে আমি ক্ষমা করব না। কাল হয়তো আপনি আমাকে স্বামীর অধিকারে ছুঁয়েছেন, কিন্তু মন থেকে আমি আপনাকে কখনো স্বামীর মর্যাদা দেব না। তাই আপনার কালকের ছোঁয়াটাও আমার কাছে ধর্ষণ। নদী নিজের মনে নিজেকে কথাগুলো বলছিল, তখনই পিছন থেকে হৃদয় ওর কাঁধে হাত রেখে বলে, তুমি তো নিশ্চয়ই এখনো ব্রেকফাস্ট করনি, খাবে না? জানি না। খেতে চলো। আপনার খিদে পেয়েছে, আপনি যান। আমাকে কেন জোর করছেন? তুমি কি আমার উপরে রেগে আছো? আপনি কি আমার কেউ হন যে আপনার উপর রেগে থাকবো? নাকি আপনি কোনো ভুল করেছেন? ধর্ষণ করাটা তো আপনার জন্য একটা ডেইলি লাইফ রুটিনের মতো। নদী, প্লিজ কাম ডাউন। আই এম সরি। কালকে আমি যেটা করেছি অনেক বড় ভুল করেছি। শুধু ভুল না, অন্যায় করেছি। এই অন্যায়ের কোনো ক্ষমাও হয় না। তারপরও আমি তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি কালকে যা করেছি, তোমার বারবার আমাকে ধর্ষক বলায়, তোমাকে ভোগ করার জন্য বিয়ে করেছি বলায় রেগে গিয়ে করেছি। বিশ্বাস করো, আমি এমনটা করতে চাইনি। রাগের বশে আমি অন্যায় করে ফেলেছি। প্লিজ আমাকে মাফ করে দাও। নদী হৃদয়ের কথা শুনে জোরে জোরে হাসতে থাকে। নদীকে হাসতে দেখে হৃদয় বলে, তুমি হাসছো কেন এভাবে? আপনার অভিনয় করে গিরগিটি চেনেন? গিরগিটি? আপনি তো গিরগিটির থেকেও দ্রুত রং বদলান। প্রথমে বন্ধু বান্ধবদের নিয়ে আমাকে ধর্ষণ করলেন, তারপর ক্ষতিপূরণের নামে আমাকে বিয়ে করলেন, তারপর থেকে এমন আচরণ করলেন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। সেদিন জোর করে কাপড় খুলেন, অথচ আজকে শাড়ি পরানোর জন্য আমার সাথে এক প্রকার যুদ্ধ করলেন। তারপর নাকি আবার আপনার রাগ উঠে গেল আর আপনি আবারও আমাকে ধর্ষণ করলেন। এখন আবার এসেছেন আমার কাছে ক্ষমা চাইতে। একটা মানুষের এত রূপ দেখে আমার হাসি পাচ্ছে। আপনি যে আমার কাছে ক্ষমা চাইছেন না, এইটাকে এখন কি বলা উচিত? জুতো মেরে গরুদান? হ্যাঁ, আপনি আমাকে জুতো মেরে গরুদান করতে এসেছেন, কিন্তু আপনার এই দান করা গরু আমি গ্রহণ করব না। বুঝলেন? আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। আমি জানি কালকে আমি যা করেছি সেটা ভুল করেছি, কিন্তু তুমি আমায় ভুল বুঝছো। রাগের মাথায় করা আমার ভুলটাকে কেন্দ্র করে আমার চরিত্রের বিচার করো না। একটা কথাই বলবো, যদি সম্ভব হয় তো আমাকে ক্ষমা করে দিও। প্লিজ, আই বেগ ইউ। পারলে ক্ষমা করে দিও আমায়। আর প্লিজ এখন খেতে চলো। আমি কিছুই ভুল বুঝছি না। আসলে কি জানেন তো, কুকুরের লেজ কখনো সোজা হয় না, তেমনি আপনিও কোনোদিন ভালো হবেন না, বুঝলেন? একজন ধর্ষক কখনোই নিজেকে বদলাতে পারে না। আজকে হয়তো আপনি আমার কাছে ক্ষমা চাইছেন, কিন্তু 2 দিন পরে আপনি আবারও সেম কাজটাই করবেন, আমি জানি। শুধু এটাই বুঝতে পারছি না কেন আমার কাছে ক্ষমা চাইছেন, কেন এত ভালো মানুষই করছেন। যাই হোক, অন্যের উপর রাগ করে না খেয়ে থেকে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। আমি খেতে যাচ্ছি। নদী হৃদয়কে পাশ কাটিয়ে নিচে ডাইনিংয়ে চলে যায় খেতে। নদী গিয়ে দেখে ডাইনিংয়ে তখন ওর শাশুড়ি আর দেওর অয়ন বসে আছে। ওর শ্বশুর আর ননদ তাহা খেয়ে চলে গেছে নিজেদের রুমে। নদী একটা চেয়ার টেনে বসতে যাবে, তখনই ওর শাশুড়ি ওকে বলে, এ কি, তুমি খেতে বসছো কেন? খেতে বসছি কেন মানে? আমি কি না খেয়ে থাকবো? আমি সেটা কখন বললাম? তুমি খেতে বসলে আমাকে আর আমার ছেলেকে খাবার বেড়ে দেবে কে? কাজের লোক তো আছে, আর তাছাড়া একটু নাস্তা খাবেন সেটাও বেড়ে নিতে পারছেন না। তার জন্য আবার অন্য একজনকে দরকার হয় নাকি? যাই হোক, আপনি আমার শাশুড়ি, মানে আমার মা। তাই আপনাকে খাবার বেড়ে খাওয়াতে আমার কোনো সমস্যা নেই। আমি দিচ্ছি খাবার বেড়ে। নদীর কথায় হৃদয়ের সৎমা অনেক রেগে যান। নদীর এমন মুখের উপর জবাব দেওয়াটা উনি সহ্য করতে পারেন না। নদী ওনার দিকে জুসের গ্লাস এগিয়ে দিলে উনি গ্লাসটা ধরে ফেলে দেন। এই মেয়ে, কি করলে এটা? এত দামি গ্লাসটা ফেলে ভেঙে দিলে? জীবনে কোনোদিন দেখেছো এত দামি গ্লাস? ভিখিরির বাচ্চা! হ্যাঁ, আমি হয়তো গরিব ঘরের মেয়ে, কিন্তু তার জন্য আপনি আমাকে ভিখারির বাচ্চা বলতে পারেন না। আমার বাবা মাকে উল্টোপাল্টা বলার অধিকার আপনার নেই। আর যেই ভুল আমি করিনি সেইটার জন্য আপনি আমায় কথা শোনাতে পারেন না। গ্লাসটা আমি না, আপনি নিজে ইচ্ছে করে ফেলেছেন। নিজের দোষ আমার ঘাড়ে চাপাবেন না। আর হ্যাঁ, আরেকটা কথা, এরপর থেকে কখনো আমার বাবা মা তুলে কোনো বাজে কথা বলবেন না। আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছে, এতগুলো বছর লালন পালন করেছে, তাদের নামে কেউ বাজে কথা বললে আমি ছেড়ে দেব না। যেই না তোমার বাবা মা, তাদের নিয়ে আমার বড় কথা। এই লজ্জা করে না? তোমার জানের টুকরা বাবা মা তোমার সাথে কি করেছে ভুলে গেছো? তোমাকে যেই ছেলে ধর্ষণ করেছে তার সাথেই তোমার বিয়ে দিয়ে দিয়েছে। তুমি তাদের কাছে বোঝা।
তাই তারা যেভাবে পেরেছে নিজেদের ঘাড় থেকে বোঝা দূর করেছে। একবারও তোমার কথা চিন্তাও করেনি যে এই ছেলে তোমার এত বড় সর্বনাশ করেছে, তার সাথে কিভাবে তুমি সংসার করবে। অবশ্য সেসব ভাববেই বা কেন? তোমাকে যে ধর্ষণ করেছে সে তো আর যে সে কোনো ছেলে নয়, সে চৌধুরী বাড়ির ছেলে। এত বড়লোক বাড়ির ছেলেকে কি আর হাতছাড়া করা যায়? এখন তুমি তোমার বাবা মায়ের কাছে সোনার ডিম পাড়া হাঁস, বুঝলে? লোভীর দল, লোভে পড়ে নিজের মেয়েকে তারই ধর্ষকের সাথে বিয়ে দিল। খবরদার, আমার বাবা মাকে লোভী বলবেন না, ওনারা লোভী না। সেটা আমি খুব ভালো করেই জানি তারা লোভী নাকি না। আমার তো মনে হয় তুমি নিজেই এসবের সাথে জড়িত। এইসবের সাথে জড়িত মানে? মানে হলো তুমি ইচ্ছা করে এ বাড়ির ছেলেকে সিডিউস করেছো, আর তারপর এমন কিছু করেছো যাতে ওই ছেলেগুলো তোমায় ধর্ষণ করে। তোমার মেইন টার্গেট ছিল এ বাড়ির ছেলে, আর তারপর পুলিশের ভয় দেখিয়ে তোমার বাবা মা তোমাকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এই সবটা তোমাদের প্ল্যান। আমি কিছু বুঝি না ভেবেছো? লোভীর দল সব। দেখুন, আপনি কিন্তু এবার অতিরিক্ত করছেন। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের নামে এইসব কথা বলতে আপনার একটুও বাচ্ছে না, তাই না? আচ্ছা, কোনো মেয়ে চায় ধর্ষিত হতে, নিজের সম্মান খোয়াতে? যখন ওই জানোয়ারগুলো নোংরা হাতগুলো আমাকে স্পর্শ করেছিল তখন আমার কি মনে হচ্ছিল জানেন? এর থেকে হয়তো মৃত্যু অনেক সুখের। কোনো মেয়েই চায় না ধর্ষিত হতে। ধর্ষণ একটা মেয়ের কাছে মৃত্যুর সমান। বাইরে থেকে হয়তো মেয়েটা বেঁচে থাকে, কিন্তু ভেতর থেকে একদম শেষ হয়ে যায়। আর ওই মেয়েটাকে একদম শেষ করে দেয় কারা জানেন? সমাজে থাকা আপনাদের মতো মেন্টালিটির কিছু মানুষ, যারা মনে করেন মেয়েটা নিজের ইচ্ছাই ধর্ষিত হয়েছে। ওই ধর্ষকগুলোর যতটা না শাস্তি হওয়া উচিত, ঠিক ততটাই শাস্তি ঠিক এই মানুষগুলোর হওয়া উচিত, যারা নোংরা কথার তীর ছুঁড়ে মেয়েটাকে ভেতর থেকে একদম শেষ করে দেয়। আপনি আমার শাশুড়ি হন, শাশুড়ি হলো মায়ের জাত, আর একটা মা যাকে বলে আর কি। আজকে আমার জায়গায় আপনার নিজের মেয়ের সাথে এমন কিছু হলে তাকে এসব বলতে পারতেন? এই শোনো, মায়ের মতো আর মা দুইটা না এক জিনিস না। আর আমার মেয়ের সাথে এমন কিছু হলে আমি ওকে সেই ধর্ষকের সাথে বিয়ে দিতাম না, উল্টো ওই ছেলেগুলোকে কঠিন শাস্তি দিতাম। এসব নীতি কথা না আমাকে শোনাতে এসো না। তোমাকে আর তোমার বাবা মাকে ভালোভাবে চেনা হয়ে গেছে আমার, ছোট লোক ভিকিরির জাত। কাকে কি বলছেন আপনি? হ্যাঁ, একটা পুরুষের কণ্ঠ শুনে হৃদয়ের সৎ মা নদী সিঁড়ির দিকে তাকায়। তাকিয়ে দেখে সিঁড়ি দিয়ে হৃদয় নামছে। হৃদয়কে দেখে ওর সৎ মা ভূত দেখার মতো চমকে যায়। উনি জানতেন না হৃদয় বাসাতেই আছেন। উনি ভেবেছিলেন প্রতিদিনের মতো আজকেও হৃদয় হয়তো অফিসে গেছেন, কিন্তু হৃদয়কে বাসায় দেখে, বিশেষ করে হৃদয় ওনার কথা শুনে ফেলায় উনি বেশ ভয় পেয়ে যান। উনি মনে মনে বলেন, হৃদয় আজকে বাসায় থাকবে জানতাম না তো। ও কি নদীকে আমার বলা কথাগুলো শুনে ফেলেছে? আমি যে ওই মেয়েকে এত সময় অপমান করছিলাম সবটা কি হৃদয় শুনেছে? ইস, কত বড় একটা ভুল হয়ে গেল। হৃদয় যা ছেলে, সবটা শুনে থাকলে এখন আমার কপালে দুঃখ আছে। এমনিতেই তন্ময় নদীকে ধর্ষণ করায় হৃদয় ওই মেয়ের প্রতি সিরিয়াস, তার উপর এখন ওই মেয়ে ওর বউ। না না, ও যদি সবটা শুনে থাকে তাহলে যে কোনোভাবে ব্যাপারটা ম্যানেজ দিতে হবে। ওকে এখন রাগানো যাবে না। কি হলো, চুপ হয়ে গেলেন কেন? এত সময় আপনি নদীকে ওইসব কেন বলছিলেন? ওর সাথে এমনিতেই অন্যায় হয়েছে, তার উপরে ওর সাথে এমন ব্যবহারের মানে কি? ওর পাস্ট কি সেটা এখন আর কোনো বিষয় না। ও গরিব ছিল কি বড়লোক, দ্যাট ইজ নট ফ্যাক্ট। দ্য ফ্যাক্ট ইজ ও এখন আমার ওয়াইফ। শি ইজ মাই ওয়াইফ, মিসেস হৃদয় চৌধুরী। ওর পরিচয়টা মাথায় রাখবেন সব সময়। আরে হৃদয়, আমি তো কথাগুলো খারাপ মাইন্ডে বলিনি। আমি যা বলছিলাম। থাক, আপনাকে আর কিছু বলতে হবে না। আপনি যা যা বলেছেন আমি সবটাই শুনেছি এত সময়। আপনি কি মাইন্ডে কথাগুলো বলেছেন সেটাও বুঝেছি, তাই আমাকে আর কিছু বোঝাতে আসবেন না। শুধু একটা কথা মাথায় রাখবেন, আজকে যেই কাজটা করেছেন ভবিষ্যতে সেটা রিপিট করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। নদী, তুমি খেতে বসো। নদী হৃদয়ের কথা না শুনে ঘরে চলে যায়। বেলকনিতে গিয়ে মন কান্না করতে থাকে আর নিজেই নিজেকে বলে, ওরা অন্যায় করলো আমার সাথে, অথচ ভিকটিম কার্ড পাচ্ছে ওরা। ধর্ষিতা হলাম আমি, আর দোষটাও নাকি আমার। একটা মেয়ের জীবন কেন এমন? সব কিছুতে সবাই শুধু মেয়েদের দোষ খুঁজে কেন? মেয়ে হয়ে জন্ম নেওয়াটা কি অপরাধ? আমি তো কোনো দোষ, কোনো অন্যায় করিনি, তাহলে সবাই কেন আমাকে দোষারোপ করছে?
কেন মানুষের বিষাক্ত কথার তীরগুলো আমার দিকেই ছুটছে? আচ্ছা, আমাদের সমাজটা কি এমন কেন, যেখানে ধর্ষককে কেউ কিছু বলে না, ধর্ষিতাকে দোষ দেয়? উল্টো ওই মানুষগুলোর তো উচিত ওই মেয়েটার পাশে দাঁড়ানো, ওই মেয়েটার শক্তি হওয়া। তা না করে সবাই ওই মেয়েটাকে দোষারোপ করে, মেয়েটার মনোবল একেবারে ভেঙে দেয়। কিন্তু আমি তো দুর্বল হৃদয়ের মেয়ে নই, আমি যথেষ্ট স্ট্রং। আমি জানি আমি কোনো দোষ করিনি। এই সমাজের মানুষকে আমি এটা দেখিয়ে দেবো যে ধর্ষিতা হওয়াটা অপরাধ নয়। একটা মেয়ে ধর্ষিত হয়ে সেটা সেই মেয়েটার দোষ নয়, বরং দোষটা ছেলেটার, আর শাস্তিও ছেলেটার প্রাপ্য। আমি আমার সাথে হওয়া অন্যায়ের বদলা নেব। নিজের মনে কথাগুলো বলে নদী ওর চোখের পানি মুছে নেয়। বেলকনি থেকে রুমে এসে শুয়ে পড়ে। শরীর ক্লান্ত থাকায় ও ঘুমিয়ে যায়। ঘুম ভাঙে ওর বিকালে। সকালে আর দুপুরে না খেয়ে থাকায় ওর খুব খিদে লাগে। সকালের কথা মনে পড়ায় ও আর খেতে নিচে নামে না। তাহাকে কল দিয়ে বলে ওর খাবারটা একটু কষ্ট করে রুমে দিয়ে যেতে। কল কেটে ও ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখে তাহা ওর জন্য খাবার নিয়ে এসেছে। তোমার ভাইয়া কোথায়? ভাইয়া তো সেই সকালেই বেরিয়েছে। কেন, তোমাকে বলে যায়নি? না, আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম। উনি কখন বেরিয়েছে বলতে পারি না। ভাইয়া তো আজ অফিসে যায়নি, হয়তো কোনো কাজে বেরিয়েছে। তুমি একটা কল করে নেও। না থাক, তার কোনো দরকার নেই। একটা ফাঁকা রুমে একটা চেয়ারে মাস্ক পরে বসে আছে একজন। তার সামনে আরো 4টা চেয়ারে 4টা ছেলে বাঁধা অবস্থায় আছে। ছেলেগুলো সবাই অজ্ঞান। মাস্ক পরা ছেলেটি চেয়ারে বাঁধা ছেলেগুলোর গায়ে গরম পানি ছুঁড়ে মারে। এতে করে ছেলেগুলোর জ্ঞান ফিরে আসে। ছেলেগুলোর ভিতরে একটা ছেলে, যার নাম আকাশ, সে বলে, কে আপনি? কেন আমাদের এভাবে ধরে আটকে রেখেছেন? গত 2 দিন থেকে আমাদের বিনা কারণে মারধর করছেন কেন? কি করেছি আমরা? আমাদের সাথে কেন এমন করছেন? আমি মাস্কম্যান। আপনি আমাদের আটকে কেন রেখেছেন? আমাদের এভাবে আটকে রেখে শাস্তি দিচ্ছেন কেন? কি অপরাধ করেছি আমরা? তোরা কোনো অপরাধ করিসনি? না, করিনি। আমাকে আর আমার বন্ধুদের যেতে দিন। আমাদের সাথে যেটা করছেন সেটা কিন্তু ঠিক করছেন না। আমার বাবাকে কিন্তু আপনি চেনেন না। আমার বাবার ক্ষমতা সম্পর্কে আপনার ধারণা নেই। বাবা যদি জানতে পারে আপনি আমার সাথে এমন করছেন, আপনাকে কিন্তু ছাড়বেন না। যেতে দিন আমাকে। তোরা বড় লোকের ছেলেরা নিজেকে কি মনে করিস? হ্যাঁ, একের পর এক অন্যায় করবি আর বাপের পাওয়ার খাটিয়ে বেঁচে যাবি। কিন্তু এবারে তো তা হবে না। এবার আমার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না। দেখুন, আপনি কিন্তু ভুল করছেন। এর জন্য আপনাকে পছতাতে হবে। আমার বাবা আপনাকে ছাড়বে না। পাতাল থেকে খুঁজে বের করে শাস্তি দেবে। আপনারা এমন হাল করবে না, পারবেন বাঁচতে, না পারবেন মরতে। আকাশের কথা শুনে মাস্ক পরা লোকটা হাসতে থাকে। লোকটার হাসি খুবই ভয়ানক শোনা যায়। আকাশ সহ ওর বাকি 3 বন্ধু ভয় পেয়ে যায়। ওরা একে অপরের দিকে তাকাতে থাকে। মাস্ক পরা ছেলেটা হাসি থামিয়ে বলে, হাসালি তুই আমায়। ভালোই জোকস মারতে পারিস। আচ্ছা, কি যেন বললি? তোর বাবা পাতাল থেকে হলো আমাকে খুঁজে বের করবে, শাস্তি দেবে। তা তোকে এই 2 দিন হলো আটকে রেখেছি। তোর বাবা কোথায়? এখনো পাইনি কেন তোকে খুঁজে? জানিস, এখন যদি তোদের আমি মেরে তোদের লাশ গুম করে দিই, তাহলে কেউ খুঁজে পাবে না আমায়। না না, প্লিজ এমন করবেন না আমার সাথে। আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি বলুন। তাহলে শুধু শুধু কেন আমাদের সাথে এরকমটা করছেন? আমাদের ছেড়ে দিন, আমাদের যেতে দিন প্লিজ। হ্যাঁ, আমার কোনো ক্ষতি তোরা করিসনি, কিন্তু ওই মেয়েটার যে ক্ষতি করেছিস, তার ক্ষতিপূরণ কে দেবে? কোন মেয়ে? যাকে কিছুদিন আগে তোরা 4জন জোর করে মদ খাইয়ে তার দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ষণ করেছিস। কি মনে পড়ে কিছু? মাস্কম্যানের মুখে এই কথা শুনে ওরা 4 বন্ধু ভয় পেয়ে যায়। ওরা শুধু একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। ওদের সবার চোখ মুখে কেমন আতঙ্ক ছড়িয়ে পড়ে। আকার ভয়ে ভয়ে মাস্কম্যানের দিকে তাকায় আর বলে, আপনি কিভাবে এই কথা জানলেন? আমি সব জানি, আর এটাও জানি তোদের দলের লিডার ওই ছেলেটা, কি যেন নাম ওর? ও হ্যাঁ, মনে পড়েছে, তন্ময়। ওই ছেলেটার ভাই, এর সাথে ওই মেয়েটার বিয়ে হয়েছে। হ্যাঁ, হয়েছে তো। আমরা ওই মেয়ের সর্বনাশ করেছি, আর ক্ষতিপূরণ হিসেবে তন্ময়ের ভাই ওই মেয়েকে বিয়ে করেছে। ব্যাস, সব সমস্যার সমাধান। ওই মেয়ে যতটা না ক্ষতি আমরা করেছি, হৃদয় ভাইয়ের সাথে ওর বিয়ে হওয়ায় তার থেকে বেশি লাভ ওর হয়েছে। গরিব ঘরের মেয়ে থেকে এখন বড়লোক ঘরের বউ হয়েছে। ওর তো আরো কপাল খুলে গেছে। আকাশের কথা শুনে মাস্কম্যান উন্মাদের মতো হাসতে থাকে।
ওর হাসি খুবই ভয়ানক শোনা যায়। হাসি থামিয়ে মাস্কম্যান রক্তচক্ষু নিয়ে আকাশের দিকে তাকায়। সারা মুখে কালো মাস্ক থাকায় তার আড়াল থেকে ওর লাল রাগী চোখ খুবই ভয়ানক দেখা যায়। আকাশের দিক থেকে চোখ সরিয়ে মাস্কম্যান নিজের মাজা থেকে একটানে বেল্ট খুলে নেয়। তারপর সে বেল্ট দিয়ে ওদের চারজনকে মারতে থাকে। ওরা চারজন ব্যথায় চিৎকার করতে থাকে। তা দেখে মাস্কম্যান ওদের আরো জোরে জোরে মারতে থাকে। কিছু সময় মেরে ক্লান্ত হয়ে গেলে ওদের মারা থামিয়ে দেয়। বেল্টটা চামড়ার হয়, ওদের অনেক ব্যথা লাগে। মাস্কম্যান ওদের নিজের গায়ে সর্বশক্তি দিয়ে মারায় ওদের সবার গায়ে বিভিন্ন জায়গায় জায়গায় কেটে যায়। ওরা সবাই চেয়ারে বাঁধা অবস্থায় ছটফট করতে থাকে। মাস্কম্যান কিছু সময় ওদের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, এতটুকুতে ক্লান্ত হয়ে গেলে হবে নাকি? এখনো তো অনেক কিছু বাকি। যখন তোরা ওই মেয়েটার সাথে অন্যায় করছিলি, তখন ওই মেয়েটারও ঠিক এভাবেই ছটফট করছিল। বারবার তোদের কাছে নিজের ইজ্জত ভিক্ষা চাইছিল, কিন্তু তোরা শুনিসনি, ওকে ছাড়িসনি। পশুর মতো ওর শরীরটাকে খুবলে খেয়েছিস। যতটা যন্ত্রণা ওকে দিয়েছিস, তার কাছে তোদের এই যন্ত্রণা কিছুই না। তোদের জন্য এখনো কষ্ট পেয়ে প্রতিটা মুহূর্তে সমাজের মানুষ বিষাক্ত কথা ওকে হজম করতে হচ্ছে প্রতিনিয়ত। ওর জীবনটাকে ধ্বংস করে দিয়েছিস। এতটুকু মারে তো আর ওর যন্ত্রণা প্রায়শ্চিত্ত হবে না। এখনো আরও শাস্তি বাকি আছে তোদের। কথাগুলো বলে মাস্কম্যান আবারও হাসতে থাকে জোরে জোরে। তার হাসি দেখে ওরা চার বন্ধু এবার অনেক ভয় পেতে থাকে। ওরা ভাবতে থাকে এভাবে বেল্ট দিয়ে জঘন্যভাবে মারার পরেও যখন মাস্কম্যান বলছে এটা সামান্য শাস্তি, তাহলে না জানি আরও কতটা শাস্তি ওদের জন্য অপেক্ষা করছে। ওরা জানের ভয়ে কান্না করতে শুরু করে দেয় আর বারবার ওদের ছেড়ে দিতে বলে, কিন্তু মাস্কম্যান ওদের কোনো কথাই পাত্তা দেয় না। পাশের একটা রুম থেকে একটা কৌটা নিয়ে আসে। ছেলেগুলো কৌটাটা দেখে ভাবতে থাকে তার ভিতরে কি আছে। কি ভাবছিস? এই কয়টা কি আছে? এতে একটা স্পেশাল মশলা আছে, গুঁড়ো মরিচ আর লবণ মিক্স করা আছে। এবার বলতো, এই মিক্সচারটা আমি কি করব? হ্যাভ এনি আইডিয়া? আচ্ছা থাক, তোদের ভাবতে হবে না, আমিই বলে দিচ্ছি। এই মিক্সচার আমি তোদের গায়ে লাগাবো। তোদের গায়ে যেখানে যেখানে কেটে গেছে সেখানে সেখানে লাগাবো। তোরা কষ্ট পাবি, যন্ত্রণায় ছটফট করবি। সেটা দেখে আমি শাস্তি পাবো। এটা হবে তোদের দ্বিতীয় শাস্তি। না না প্লিজ, আমাদের সাথে এমন করবেন না, প্লিজ এমন করবেন না, আমাদের যেতে দিন প্লিজ। মাস্কম্যান ওদের আকুতি মিনতি পাত্তা না দিয়ে ওদের গায়ে যেখানে যেখানে কেটে গেছে সেখানে সেখানে লবণ মরিচের মিক্সচার লাগাতে থাকে। কাটা জায়গায় লবণ মরিচের মিক্সচার লাগাতে ওরা সবাই চিৎকার করতে থাকে, যন্ত্রণায় ছটফট করতে থাকে। আর সেটা দেখে মাস্কম্যান হাসতে থাকে আর বলে, আরে আরে করছিসটা কি? এতেই কান্নাকাটি জুড়ে দিলে হবে নাকি? এখানে তো অনেক কিছু বাকি। তোদের তো আমি তর্পে তর্পে মারবো, এমন কষ্ট দেব তোরা প্রতিটা মুহূর্তে মৃত্যু কামনা করবি। কিন্তু আমি তোদের মরতে দেব না, তিলে তিলে কষ্ট দিতে থাকবো। ততদিন কষ্ট দেব যতদিন না ওই মেয়েটা স্বাভাবিক জীবনে ফেরত আসে। না না, আমাদের ক্ষমা করে দিন, দয়া করে ক্ষমা করে দিন। আমরা ভালো হয়ে যাব, একদম ভালো হয়ে যাব। দয়া করে আমাদের যেতে দিন, আমাদের মাফ করে দিন। হুম, মাফ তোদের আমি করব না। আমি মাফ করার কেউ না। দয়া করুন, প্লিজ আমাদের যেতে দিন। আচ্ছা ঠিক আছে, তোদের আমি ছেড়ে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলুন? আপনি যা বলবেন আমরা তাই করব, তবু আমাদের যেতে দিন। তোরা চারজন নিজেদের ফোনে একটা ভিডিও করবি। সেটাতে তোরা স্বীকার করবি তোরা নদীকে ধর্ষণ করেছিস। ইউ আর অল রেপিস্ট। তারপর সেই ভিডিও নিজেদের ফেসবুকে আপলোড দিবি। আমরা সব করব, তবুও আপনি আমাদের যেতে দিন, আর কষ্ট দেবেন না দয়া করে। কিন্তু আপনার ফোন তো আমাদের কাছে নেই, আমাদের ফোন তো আপনার কাছে। আমাদের ফোনটা দিন আর এই বাঁধনগুলো খুলে দিন। মাস্কম্যান ওদের সবার ফোন নিজের পকেট থেকে বের করে। তারপরে একজন একজনের হাত খুলে তাদের ফোন তাদের হাতে দেয় ভিডিও করার জন্য। ওরা যাতে পালাতে না পারে তার জন্য ওদেরকে গান পয়েন্ট করে রাখে। ওরা সবাই আলাদা আলাদাভাবে একটা ভিডিওতে নিজেদের অপরাধ স্বীকার করে আর তারপর সেটা নিজেদের ফেসবুক আইডিতে পোস্ট করে। ওরা যেহেতু নামি দামি পরিবারের ছেলে, তাই ওদের অ্যাকাউন্টগুলো পাবলিক করা। ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে সেগুলো ভাইরাল হয়ে যায়।
খাওয়া দাওয়া শেষ করে নদী একটু ফেসবুকে স্ক্রল করছিল। তখনই ওর সামনে ওই 4 জনের কনফেশন ভিডিওটা চলে আসে। ভিডিওটা দেখে নদী অবাক হয়ে যায়। আনন্দে ওর চোখে পানি চলে আসে। ভিডিও শেষে দেখা যায় একজন মাস্ক পরা ছেলে এসে বলছে, এরপর থেকে যারাই ধর্ষণ করবে তাদের আমি নিজ হাতে শাস্তি দেব, ঠিক এই ছেলেগুলো যেভাবে শাস্তি দিয়েছি সেইভাবে। আর এদের লিডার তুমি নিজেও প্রস্তুত হও, এরপরে তোমার পালা। ভিডিওটা দেখে নদী প্রচুর খুশি হয় ও আনন্দে কান্না করতে থাকে। এদিকে মাস্কম্যান ওই ছেলেগুলোকে ছেড়ে দেয়, কিন্তু তার আগেই সবার হাতে ব্লেড দিয়ে কেটে লিখে দেয় আই এম এ রেপিস্ট, আর ওদের সবার হাত পাথর দিয়ে থেতলে দেয়। তারপর সবাইকে অজ্ঞান করে একটা ফাঁকা রাস্তায় নিচে ফেলে দেয়। বিকালে হৃদয় বাসায় আসে। ওর হাতে কিছু শপিং ব্যাগ থাকে, সেগুলো ও নদীর হাতে ধরিয়ে দেয়। এগুলো আমাকে কেন দিচ্ছেন? এতে কিছু টু পিস আর ওড়না আছে, যদি ফিট না হয় তাহলে তাহার সাথে দর্জির কাছে গিয়ে ফিট করিয়ে নিও। এগুলো আনতে গিয়ে সারাদিন কেটে গেল। না, আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম। ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড? তুমি তা দিয়ে কি করবে? না এমনি। যদি বলি গার্লফ্রেন্ড, তাহলে কি তুমি জেলাস হবে? আজব, আমি কেন জেলাস হব? এই শুনুন, আপনি কি মনে করেছেন হ্যাঁ আমি আপনার বউ, তাই আপনি কোনো মেয়ের সাথে দেখা করতে গেলে জেলাস ফিল হব? এমনটা ভাবা বন্ধ করুন। ওকে, করলাম বন্ধ, কিন্তু তাও তোমায় জানিয়ে রাখি, আমি আমার একটা ছেলে ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম। তো সেটা দিয়ে আমি কি করব? না, এমনি বলে রাখলাম, যদি তুমি সন্দেহ করো তাই। এই শুনুন, আপনি আমার তেমন কেউ হন না যে আপনাকে সন্দেহ করব। যাই হোক, ইন্টারনেটে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছেন? কোন ভিডিও? আপনার বন্ধুদের জবানবন্দি। হুম, দেখলাম। পুরোটা দেখেছেন? হ্যাঁ, দেখেছি। শেষে নিশ্চয়ই এটাও দেখেছেন, ওই মার্কসম্যান বলেছে যে এরপর ওদের লিডার মানে আপনার পালা। হুম, দেখলাম। এরপরে ওদের লিডারের পালা। আপনার ভয় লাগছে? ভয় কেন লাগবে? ভয় কেন লাগবে মানে? ভিডিওতে দেখেননি ওই ছেলেগুলোর কি হাল করেছে ওই মার্কসম্যান? এক একটা চেহারার নকশাই তো পুরো পাল্টে দিয়েছে। এবার ভাবুন তাহলে আপনার সাথে কি করবে। ও ছাড়বে না আপনাকে। তুমি ওর ব্যাপারে এত কনফিডেন্ট কিভাবে? পার্সোনালি চেনো নাকি ওকে? তোমার কোন জন্মের জামাই লাগে নাকি? মজা করছেন আমার সাথে? হুম হুম, মজা নিচ্ছি। সে আপনি নিতেই পারেন, যত পারেন মজা নিয়ে নেন, কিন্তু মার্কসম্যান যখন আপনাকে শাস্তি দেবে না, তখন বুঝবেন মজা। আমি শাস্তি পেলে তুমি খুব খুশি হবে। হৃদয়ের কথা শুনে নদী চুপ হয়ে যায়। এই প্রশ্নের উত্তর ও দিতে পারে না। নদীকে চুপ করে থাকতে দেখে হৃদয় বলে, কি হলো বলো? আমি শাস্তি পেলে তুমি খুশি হবে? খুব খুশি হব। আপনার কথায় ওরা আমার সাথে অন্যায় করেছিল, আপনিও তো সাথে ছিলেন। আপনার জন্য আমার চরিত্রে কলঙ্ক লেগেছে, আমার জীবনটা শেষ হয়ে গেছে। ওরা আমাকে নোংরাভাবে ছুঁয়েছে, আমার শরীরটাকে খুবলে খুবলে খেয়েছে। আমি আপনাকে ক্ষমা করব না। আপনার শাস্তি হলে, মার্কসম্যান আপনাকে শাস্তি দিলে আমার কলিজা ঠান্ডা হবে। আচ্ছা, তো তুমি বলো, তোমার ধর্ষকের কেমন শাস্তি হলে তুমি খুশি হবে? ওদের তো মেরে লবণ মরিচের গুঁড়ো মাখিয়ে ছেড়ে দিয়েছে। আপনার হাত কেটে যেন লিখে দেয় আই অ্যাম আ রেপিস্ট। সেটা বারবার দেখবেন আর অনুতাপে ভুগবেন। আল্লাহ তোমার মনের ইচ্ছা পূরণ করুক। আপনি পাগল নাকি? আমি আপনার শাস্তি কামনা করছি আর আপনি দোয়া করছেন যেন আমার দোয়া কবুল হয়। সে তুমি যাই মনে করো করতে পারো, তারপর আমি চাই তোমার মনের শান্তির জন্য তোমার রেপিস্ট শান্তি পাক, তাও তোমার মনের মতো শাস্তি পাক। হৃদয়ের কথায় নদীর মাথা গোলমেল হয়ে যায়। ও হৃদয়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে। ছাদে যায় একটু ফ্রেশ এয়ার নিতে। ও ছাদের একপাশে গিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। তখনই পাশের ছাদ থেকে 2জন মহিলার বলা কিছু কথা ওর কানে আসে। এখনের যুগের মেয়েরা কতটা নির্লজ্জ দেখেছেন ভাবি? কয়দিন আগে একে কিছু ছেলেরা ধর্ষণ করলো, আর একে দেখুন এখনই কেমন সবার সামনে ঢ্যাং ঢ্যাং করে বেড়াচ্ছে। লাজ লজ্জা থাকলে পারতো নাকি এভাবে ঢ্যাং ঢ্যাং করতে? ওর জায়গায় আমি হলে তো আত্মহত্যাই করতাম। এভাবে সবার সামনে মুখ দেখাতে পারতাম না, নিজেকে ঘর বন্দি করে রাখতাম। ঠিকই বলেছেন, এদের আসলে লজ্জা শরমের বালাই নাই। আর শুনেছি এই মেয়েকে এই বাড়ির ছেলে ধর্ষণ করেছে, আর এই সেই ছেলেকেই বিয়ে করেছে, ভাবা যায় নিজের ধর্ষককেই করেছে। আরে লোভ লোভ, টাকার লোভে পড়ে করেছে এটা। এত বড় বাড়ির বউ হওয়া কি সোজা কথা? এই মেয়ের তো লাভই হয়েছে। আমার কি মনে হয় জানেন,
এই মেয়ে ইচ্ছে করে সব করেছে টাকার জন্য। গিয়ে দেখুন, বাজে পোশাক পরে ওই ছেলেদের সামনে গেছিল, আর ছেলেগুলো ওকে দেখে নিজেদের সামলাতে পারেনি। পরে পুলিশের ভয় দেখিয়ে এ বাড়ির ছেলের ঘাড়ে চেপে বসেছে। মহিলাগুলোর কথা শুনে নদী খুব রেগে যায় ও ওনাদের দিকে এগিয়ে যায়। ওকে এগিয়ে আসতে দেখে মহিলা দুইজন চুপ হয়ে যায়। তা দেখে নদী বলে, চুপ হয়ে গেলেন কেন? আপনারা কন্টিনিউ করুন, আমি শুনি। আচ্ছা, আপনাদের কি ধারণা আমি নিজে থেকে ধর্ষিতা হয়েছি, নিজের চরিত্রের কলঙ্ক লাগিয়েছি, নিজেকে ওই পশুগুলোর হাতে তুলে দিয়েছি যাতে ওরা আমাকে খুবলে খুবলে খেতে পারে? কোনো মেয়ে চায় ধর্ষিতা হতে? টাকার জন্য কেউ কি পারে নিজেদের সম্মান বিকিয়ে দিতে? আপনারা পারবেন? কি হলো বলুন, আপনারা পারবেন টাকার জন্য নিজেদের ওই পশুর হাতে তুলে দিতে? পারবেন না জানি। আমিও নিজ থেকে ধর্ষিতা হইনি। জানেন, ওরা যখন আমায় ছুঁয়েছে আমার মনে হচ্ছিল এর থেকে মৃত্যু অনেক সহজ। আর কি বললেন, আমাকে দেখে ওরা নিজেদের সামলাতে পারেনি? কেন পারেনি বলুন তো? তাহলে তো ছেলেরা কাউকে দেখেই নিজেদের সামলাতে পারবে না। আপনাদেরও তো ছেলে আছে, আপনারা একটু সাবধানে চলবেন। হতে পারে তারাও আপনাদের দেখে নিজেদের সামলাতে পারলো না, কারণ দোষ আপনাদের। আপনারা মেয়ে আর তারা ছেলে। আমি কিন্তু ওই দিন কোনো বাজে পোশাক পরিনি, বোরকা পরেছিলাম। আর ধরলাম আমি বাজে পোশাক পরেছিলাম। যদি পোশাকেরই দোষ হয় তাহলে 3-4 বছরের বাচ্চাগুলো কেন ধর্ষণ হয় বলুন তো? ওরা তো আজে বাজে পোশাক পরে না, তাহলে ওদেরকেও কেন ওই জানোয়ারগুলোর নোংরা লালসার শিকার হতে হয় বলুন তো? কি হলো, আছে উত্তর কোনো? নেই, আমি জানি। নিজেদের এই চিন্তা ভাবনাগুলোকে এবার বদলান। ধর্ষণ হলে ধর্ষিতা মেয়েকে দোষ না দিয়ে ওই ধর্ষককে দিন। নিজেদের বিষাক্ত কথার তীর ছুঁড়ে মেয়েটাকে ভেতর থেকে একদম শেষ করে না দিয়ে তার পাশে থাকুন, তাকে ভরসা যোগান। আচ্ছা, আপনাদের ঘরেও তো মেয়ে আছে, আপনারাও তো মেয়ের মা। একবার ভাবুন তো, যদি আজকে আপনাদের মেয়ের সাথে এমন কিছু হতো, তখন কি পারতেন নিজেদের মেয়েকে দোষারোপ করতে? যেটা নিজের মেয়ের বেলা সহ্য করতে পারবেন না, সেটা পরের মেয়ের বেলাতেও পারবেন না। আর সবচেয়ে বড় কথা হলো, আপনারা নিজেরাও কিন্তু মেয়ে। মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে এমন করবেন না। এই সময়টায় তার পাশে থাকুন, নিজেদের নারী সত্তার অপমান করবেন না। কথাগুলো বলে নদী চলে যেতে থাকে। তখনই ওকে পেছন থেকে দীপা কাকে ডাকে আর বলে, এই শোনো। জি বলুন। আই এম সরি, আমরা তোমাকে অনেক খারাপ কথা বলেছি বিনা কারণে। তুমি আজকে আমাদের ধারণা বদলে দিয়েছো। আসলে দোষটা আমাদেরও না, দোষটা এই সমাজের। এই সমাজে থাকতে থাকতে আমাদের চিন্তা ভাবনাও এই সমাজের আর 5টা মানুষের মতো হয়ে গেছে। আমাদের মনেও এই ধারণা জন্মে গেছে যে ধর্ষণ হলে দোষটা সেই ধর্ষিতা মেয়েটার। আজকে বুঝলাম এতদিন কতটা ভুল করেছি। তুমি আমাদের ভুল ভেঙে দিয়েছো। এখন থেকে এমন কিছু হলে আমরা সেই মেয়েটার পাশে দাঁড়াবো, তাকে ভরসা জোগাবো, তার শক্তি হব। তোমার সাথে যে ব্যবহার করেছি তার জন্য সরি। পারলে আমাদের ক্ষমা করে দিও। আপনারা আমার গুরুজন, আপনারা প্লিজ আমার কাছে ক্ষমা চাইবেন না। এতে করে আমি নিজেই নিজের কাছে ছোট হয়ে যাব। আপনারা যে আপনাদের ভুল বুঝতে পেরেছেন, এতেই আমি খুশি। আমার কাজ ছিল আপনাদের ভুলটা আপনাদের দেখিয়ে দেওয়া, আমি দিয়েছি। বয়সে ছোট হলেও আমি আপনাদের অনেক কথা বলেছি। আমার কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, তার জন্য আই এম সরি। তুমি যা করেছো একদম ঠিক কাজ করেছো। এভাবেই সবার ধারণা একদিন বদলে দিও। তোমার পাশে আমরা আছি। ওনাদের কথা শুনে নদী খুব খুশি হয়। রুমে এসে ও বাথরুমে যায় একটু মুখ ধুতে। বের হয়ে এসে ও দেখে দিতি ওর বিছানায় বসে আছে। দিতিকে শুয়ে থাকতে দেখে নদীর রাগ হয়, তবুও ও কড়া ভাষায় কিচ্ছু বলে না, শুধু বলে, এ কি, আপনি এখানে কি করছেন? কেন, আমি কি এই রুমে আসতে পারি না নাকি বারণ আছে? আর কে বারণ করবে? তুমি? তুমি আমায় বারণ করার কে? হ্যাঁ, না না, আসতে পারবেন না কেন? আপনার ভাইয়ের রুম তো আপনি আসবেন, সেখানে তো আমার বারণ করার কিছু নেই। ভাই মানে? ভাই মানে ভাই। দেখো, ওনার মা তো তোমার খালামণি হয়, সেই হিসেবে উনি তোমার খালাতো ভাই হয়। আর বয়সে হয়তো তুমি ওনার ছোট হও, সেই হিসেবে উনি তোমার ভাই হয়। এখন তুমি তোমার ভাইয়ের রুমে আসতেই পারো, তাতে আমার কোনো সমস্যা নেই। আর কি বললে যেন, আমি বারণ করার কে? তো শোনো, আমি হলাম মিস্টার হৃদয় চৌধুরীর স্ত্রী, এই বাড়ির বউ। এই ঘরটা যতটা ওনার ততটাই আমার। তাই আমার রুমে কে আসবে কে আসবে না সেটার ডিসিশনও আমিই নেব। এই সময় একদম ভাই ভাই করবে না, বুঝতে? ও আমার ভাই না, বুঝতে? আচ্ছা যাও, তোমার কথাই মানলাম, ও আমার খালাতো ভাই তো।
তোমার সুবিধার জন্য বলি, খালাতো ভাই মানে কাজিন, এর সাথে বিয়ে হয়, ইসলামে এটা জায়েজ আছে। হুম, তা হয়, তবে বউসহ কাজিন ম্যারেজটা কেমন একটা দেখায় না? হ্যাঁ, তা তো অবশ্যই। ও আমাকে বিয়ে করবে, আমাদের বিয়ে হবে, তবে তার আগে ও তোমাকে ডিভোর্স দেবে। ও আমার হবে, ওকে আমি নিজের করবই, তোমাকে ওর জীবন থেকে সরাবই, অ্যান্ড ইটস মাই প্রমিস। ওর যদি তোমাকে বিয়ে করারই হতো বা তোমাকে যদি ও ভালোই বেসে থাকতো তাহলে আমাকে বিয়ে করতো না। আর কি বললে, ডিভোর্স দেবে ও আমায়? হ্যাঁ, তেমনটা হলে ওই দিন তোমার ঘর থেকে ওইভাবে বের করে দিত না। তাই ওকে পাওয়ার আশা ছেড়ে দাও। এত সহজে হার মানের মেয়ে আমি না, ওকে আমি নিজের করে ছাড়বো। ও তোমাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে, করতেই হবে। অল দ্য বেস্ট। এই তোমাদের বিয়েতে আমাকে দাওয়াত দিও প্লিজ। অবশ্যই, তুমি হবে আমাদের বিয়ের চিফ গেস্ট। আচ্ছা ঠিক আছে, এখন যাও এখান থেকে। আর হ্যাঁ, একটা কথা বলি তোমায়, এরপর থেকে রুমে আসলে নক করে তারপর আসবে। আর এসে এমন বিছানায় শোবে না, এটা আমাদের পার্সোনাল বেড, তাই এরপর থেকে এটা একটু মাথায় রেখো। এইভাবে যখন তখন চলে এসো না। আসবো, আমার যখন ইচ্ছা হবে আমি আসবো। আচ্ছা এসো, তবে হ্যাঁ, যদি এসে দেখো আমি আরো রোম্যান্স করছি তখন আবার বলো না কিন্তু যে তোমাকে আগে থেকে সাবধান করিনি আমি। নাও এখন যাও, আমার আর তোমার সাথে গ্যাজাতে ভালো লাগছে না। যদি না চাই? তাহলে আগের রাতে হৃদয় যেটা করেছিল আজকে আমাকে সেটা করতে হবে। তোমার এত বড় সাহস! কথাটা বলে দিতি নদীকে চড় মারতে যায়, কিন্তু নদী দিতির হাত ধরে ফেলে। তারপর দিতির হাত পিছনে মুড়িয়ে ধরে রাখে। দিতি হাত ছাড়ানোর জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু পারে না। নদী দিতির হাত জোরে মুচড়িয়ে ধরে বলে, আমার সাহসে তুমি এখনো কিছুই দেখোনি, বুঝলে? আর এরপর থেকে নিচের হাতটা সামনে রেখো প্লিজ। কি বলো তো, আমি কিন্তু আবার অত ভালো না, তখন আবার হাতটা ভেঙে দেই কোনো ঠিক নেই। আসলে কি বলুন তো, মধ্যবিত্তের খেটে খাওয়া হাত তো, তার সামনে আপনার এই নরম হাত টিকতে পারবে না। এখন বের হন আমার রুম থেকে, না হলে আগের দিনও যা করেছিল আজকে আমি সেটা করতে বাধ্য হব। সো প্লিজ। কথাটা বলে নদী দিতির হাত ছেড়ে দেয়। দিতি রেগে রুম থেকে বেরিয়ে আসে। একটা আলিশান রুমে একটা বিছানায় শান্তিতে আরাম করে শুয়ে আছে তন্ময়। হঠাৎই ওর মুখে কেউ এক গ্লাস পানি ছুঁড়ে মারে। ঘুমের ভেতরে লাফিয়ে উঠে যায় ও। সামনে তাকিয়ে দেখে একজন লোক দাঁড়ানো, যে কালো হুডি কালো প্যান্ট পরে আছে, যার পুরো মুখটা একটা কালো মাস্ক দিয়ে আটকানো, শুধু চোখের মণি দুটো দেখা যাচ্ছে। তন্ময় লোকটাকে দেখে চিনতে পারে যে এটাই সেই মাস্কম্যান। সেদিন ওর বন্ধুদের করা ভিডিওটা ও দেখেছিল। মাস্কম্যানের বলা শেষের কথাগুলো ওর মনে পড়ে যায়। মাস্কম্যান বলেছিল এরপরে ওর শাস্তির পালা। মাস্কম্যান যে ওর খোঁজ পেয়েছে কিভাবে সেটাই ভাবতে থাকে ও। চোখের সামনে নিজের মরণদূতকে দেখে তন্ময় ভয়ে ঘামতে থাকে। মার্কসম্যান, হ্যাঁ, আমি মাস্কম্যান। আপনি আমার কাছে কেন এসেছেন? চলে যান এখান থেকে। কেন এসেছি জানো না? তোমাকে তোমার প্রাপ্য শাস্তি দিতে এসেছি। তুমি তো ওই ছেলেগুলোর লিডার, ওরা শাস্তি পেয়েছে, আর তুমি পাবে না। তাহা কি করে হয় বলো? আমি কিছু করিনি, করেছে আমার যমজ ভাই। দেখছেন না, এখন ও সেই মেয়েকে বিয়েও করেছে নিজের দোষ এড়াতে। শাস্তি দেওয়ার হলে গিয়ে ওকে দিন। তুমি তো লুকিয়েছিলে, সেই তোমাকে এত কষ্টে খুঁজে বের করেছি। তোমার কি মনে হয় আমি জানি না যে রেপিস্ট তোমার ভাই না, বরং তুমি? তুমি রেপিস্ট না হলে কি তোমার এত কষ্টে খুঁজে বের করতাম আমি? আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও প্লিজ। আমি ভুল করেছি, আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইছি। প্লিজ, তাও আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার হলে কি এত কষ্ট করে খুঁজে বের করতাম নাকি? তুই ওদের লিডার ছিলি তাই না? ওরা যে শাস্তি পেয়েছে তুই তার ডাবল শাস্তি পাবি। তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কথাটা বলে মাস্কম্যান নিজের কোমর থেকে বেল্ট খুলে তন্ময়কে মারতে থাকে। তন্ময় ব্যথায় ছটফট করতে থাকে। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে যেতে দিন দয়া করে। আমি ভালো হয়ে যাব, আর কখনো এমন কিছু করব না। মাস্কম্যান ওর কথার কোনো উত্তর দেয় না। ও নিজের পকেট থেকে ছোট একটা কৌটা বের করে। কৌটায় থাকা ঝালার লবণের মিক্সার ও তন্ময়ের কাটা জায়গাগুলোতে দিতে থাকে। তন্ময় ব্যথায় কষ্টে ছটফট করতে থাকে, তবু মাস্কম্যান থামে না। ও নিজের কাজ করতেই থাকে।
একসময় কি মনে করে যেন ও থেমে যায়। তারপর তন্ময় ওর মুখে একটা রুমাল চেপে ধরে। তন্ময় সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। মাস্কম্যান তন্ময়ের হাতে ব্লেড দিয়ে গভীরভাবে ক্ষত করে লিখে আই অ্যাম এ রেপিস্ট সেটা লিখে একটা ছবি তুলে ও তন্ময়ের ফেসবুক আইডিতে পোস্ট করে দেয়। ফেসবুকের ভিতরে থাকায় নদীর সাথে সাথে ছবিটা দেখতে পায়। ওর বিশ্বাসই হতে চায় না এটা। পিকটা দেখে ও বারবার হৃদয়ের নাম্বারে কল করতে থাকে, কিন্তু হৃদয়ের ফোন বন্ধ বলে। হৃদয়ের জন্য ওর চিন্তা হতে থাকে। কেন এমন চিন্তা হতে থাকে নদী সেটা বুঝতে পারে না। ও বারবার হৃদয়কে কল করতে থাকে, কিন্তু প্রতিবারই ফোন বন্ধ বলে। নদী চিন্তায় ঘরের এপাশ থেকে ওপাশ পায়চারি করতে থাকে। চিন্তায় আর ঘরে টিকতে না পেরে ও নিচে নামে। সিঁড়ি দিয়ে নামার সময় নদী দেখে দরজা দিয়ে হৃদয় আসছে। ওর শরীরে অনেক মারের দাগ, মুখে লাল লাল দাগ হয়ে গেছে। নদী এক দৌড়ে নিচে নেমে হৃদয়ের সামনে গিয়ে দাঁড়ায়। হৃদয়ের এমন অবস্থা দেখে ওর চোখে পানি চলে আসে। আপনি ঠিক আছেন? এত ক্ষত কেন আপনার শরীরে? কি হয়েছে আপনার? আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। তুমি ভুল মানুষকে আমি ভেবেছ। গেটের কাছ থেকে একটা পুরুষের কণ্ঠ শুনে নদী গেটের দিকে তাকায়। তাকিয়ে দেখে সেখানে হৃদয়ের মতো দেখতে আরো একজন দাঁড়িয়ে আছে। দুইজন হৃদয়কে দেখে ও ভূত দেখার মতো চমকে যায়। ও আমতামতা করে বলে, ভূত? একটা আপনি আর একটা আপনার ভূত। আপনি দুইটা দুইটা আপনি। আমি ভুল দেখছি, আমি পাগল হয়ে গেছি। তুমি মোটেও পাগল হওনি, তুমি ঠিকই দেখছো। আমি হৃদয়, আর তোমার সামনে আহত অবস্থায় যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে আমার যমজ ভাই তন্ময়। আপনি হৃদয়ে তন্ময়? আপনার যমজ ভাইও আছে? হ্যাঁ আছে, আর সে সশরীরে তোমার সামনে দাঁড়িয়ে আছে। নদী জানতো না হৃদয়ের যমজ আর একটা ভাই আছে, তাই তন্ময়কে আর হৃদয়কে একসাথে দেখে ও ভয় পেয়ে গিয়েছিল। নদী তো জানে ওর ধর্ষকের সাথে ওর বিয়ে হয়েছে, আর ইন্টারনেটে ওর ধর্ষকের মারের ভিডিও আর হাতে আইএমএ রেপিস্ট লেখা দেখে ও ভাবে সেটা হৃদয়। তাই এবার দৌড়ে হৃদয়ের সামনে গিয়ে ব্যাকুল কণ্ঠে বলে, আপনি ঠিক আছেন? ও কি আপনাকে অনেক বেশি মেরেছে? আপনার হাত তো কেটে দিয়েছে, দেখি কাটা স্থান দেখান আমাকে। কি দিয়ে কেটেছে? ব্লেড দিয়ে কাটলে তো ইনফেকশন হয়ে যাবে। এখানে তো অ্যান্টিসেপটিক লাগাতে হবে। আপনি কিছু বলছেন না কেন? ওখানে অ্যান্টিসেপটিক লাগিয়েছেন? নদীকে হৃদয়ের জন্য এত উতলা হতে দেখে হৃদয়ের খুব ভালো লাগে। ও এইভাবেই একইভাবে নদীকে দেখতে থাকে নিজের জন্য। নদীর এত কেয়ার দেখে ও খুব খুশি হয় আর মুচকি হাসতে থাকে। ওকে হাসতে দেখে নদী বলে, এ কি আপনি হাসছেন কেন? আমি কি কোনো জোক শুনিয়েছি যে আপনি হাসছেন? সব ব্যাপারে মজা করাটা কিন্তু ঠিক না। হাতটা দেখান, আমার চিন্তা হচ্ছে। তুম তো ফার্স্ট গায়া মেরি জান। মানে? মানেটা আমি তোমার রুমে গিয়ে বোঝাবো। এখন আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি? তোমার আমার জন্য চিন্তা হচ্ছে? না মানে হ্যাঁ, হচ্ছে তো। কেন হচ্ছে? তুমি তো বলেছিলে আমার শাস্তি হলে তুমি খুশি হবে। তাহলে আমার হাত কেটেছে কিনা, ব্যথা করছে কিনা, এসব নিয়ে তুমি এত উতলা কেন? দেখুন, আমি ওটা শুধু কথার কথা বলেছি। আমি চাই, সত্যিই চাই আপনার শাস্তি হোক, তবে সেটা আইনি উপায়ে। কেউ মেরে আপনার শরীরে ক্ষত বিক্ষত করুক, আপনার গায়ে লবণ মরিচ মাখাক, সেটা আমি চাই না। তাহলে সেদিন যে বললে তুমি চাও এসব, তার সাথে তোমার রেপিস্টের হাত কেটে আই অ্যাম এ রেপিস্ট লেখা থাকুক, সেটাও চাও? বললাম না, আমি ওটা জাস্ট কথার কথা বলেছি। মন থেকে এমন শাস্তি আমি চাই না। এতটাও নির্দয় নই আমি। ও আচ্ছা, তা তুমি তো আমাকে ঘৃণা করো। তাহলে আমার কষ্টে ব্যথায় তোমার কি? আমার ব্যথা লেগেছে কিনা তার জন্য এত কনসার্ন কেন তুমি? ওই যে বললাম, আমি নির্দয় নই। একজন মানুষ হিসাবে আরেকজন মানুষের উপর এমন মারধর হয়েছে, সেটা দেখলে খারাপ লাগছিল, তাই জিজ্ঞেস করছিলাম। উতলা ফুতলা কিছু না। আমার ভেতরে বিবেক, মনুষ্যত্ব বোধ আছে, তাই এতটা চিন্তা করছিলাম। কিন্তু আমি আগেও আপনাকে ঘৃণা করতাম, এখনো ঘৃণা করি। হ্যাঁ, তা তো বোঝা হয়ে গেছে তোমার আচরণে। তবে তোমার একটু ভুল হচ্ছে। মাস্ক ম্যান আমাকে নয়, তোমার রেপিস্টকে মেরেছে। মেরে হাতে আবার আই অ্যাম এ রেপিস্টও লিখে দিয়েছে। হ্যাঁ, তো আমার রেপিস্ট তো আপনি, তাই না? না, তোমার রেপিস্ট আমি না। ওই যে তোমার সামনে দাঁড়িয়ে আছে আমার যমজ ভাই, ও তোমার রেপিস্ট তন্ময়। এসব আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমার সাথে অন্যায় ও করেছে, আমি না।
কিন্তু আমি তো জানতাম আমার বিয়ে হয়েছে আমার রেপিস্টের সাথে। হ্যাঁ, ওর সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের আগের দিন রাতে ও পালিয়ে গেছিল। অনেক খুঁজেও ওকে পাইনি, তাই আমার সাথে তোমার বিয়ে হয়। ও আর আমি যেহেতু যমজ, তাই তোমরা কেউ বুঝতে পারোনি। ওর আর আমার শরীরে শুধু একটাই পার্থক্য আছে, ওর ঘাড়ে একটা তিল আছে, যেটা আমার ঘাড়ে নেই। খুব খেয়াল না করলে সেটা কারো চোখে পড়বে না। আর তুমি বা তোমার বাসার কেউ তো আর জানতো না আমরা দুই ভাই। তোমার রেপিস্টের একটা যমজ ভাই আছে, তাই তোমাকে কে বিয়ে করেছে আমি না তন্ময় সেটা তোমরা বুঝতে পারোনি। তোমার জীবনটা নষ্ট হয়নি নদী, কোনো বাজে ছেলের সাথে তোমার বিয়ে হয়নি। তোমার বিয়ে হয়েছে আমার সাথে, হৃদয় চৌধুরীর সাথে, যে একজন সৎ মানুষ, যার কোনো ব্যাড রেকর্ডস তো নেই, উল্টে কখনো কোনো গার্লফ্রেন্ডও ছিল না। তুমি কোনো বাজে ছেলের পাল্লায় পড়নি, একজন সঠিক মানুষই তোমার জীবনে এসেছে। আমার মাথার তালগোল পাকিয়ে যাচ্ছে। তার মানে যে আমাকে ধর্ষণ করেছে সে আপনি না। আমার বিয়ে কোনো ধর্ষকের সাথে হয়নি। আপনি সে নন যে আমাকে ধর্ষণ করেছে। আপনি জানেন না আজকে আমি কতটা খুশি হয়েছি। কেন যেন প্রথম দিন থেকে আমার মনে হচ্ছিল আপনি সে নন যে আমায় ধর্ষণ করেছে। সে তো ছিল হিংস্র আর আপনি নমনীয়। দুজনই সম্পূর্ণ আলাদা। আমি কোনো ভুল মানুষকে নয়, সঠিক মানুষকেই নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। কথাগুলো বলে নদী হৃদয়কে জড়িয়ে ধরে কান্না করে দেয়। হৃদয়ও নদীকে জড়িয়ে রাখে। ওদের দুজনকেই ভাবে একসাথে দেখে তন্ময়ের রাগে ফুঁসতে থাকে। ও মনে মনে বলে, সেদিন রাতে অন্ধকার থাকায় এই মেয়ের চেহারা তো আমি ভালো করেই দেখিনি। এ তো মেয়ে না, যেন এক পরী। ইস, কেন যে ছোট মায়ের কথা শুনে সেদিন পালিয়ে গেলাম। একবার অন্তত ওই মেয়ের ছবিটা দেখা উচিত ছিল, তাহলে আজকে ও আমার বুকে থাকতো, আমার হৃদয়ের বুকে না। ইস, মস্ত বড় একটা ভুল হয়ে গেছে। যাক, কোনো ব্যাপার না। যা হৃদয়ের তা তো আমারও। কেউ তো আর ধরতে পারবে না কোনটা হৃদয় আর কোনটা আমি। কাগজে কলমে তুমি না হয় হৃদয়ের বই হয়েই থাকলে, কিন্তু ভোগ তোমায় আমি করব। জাস্ট ওয়েট বেবি। এবার ওই মার্কসম্যানও তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। নিজের মনে মনে কুটির বুদ্ধি সাজিয়ে তন্ময় শয়তানি হাসি দিয়ে নিজের ঘরে চলে যায়। নদী অনেকক্ষণ ধরে হৃদয়কে জড়িয়ে ধরে থাকে। হৃদয় নদীর কানে কানে বলে, কি করছো বউ? তুমি আমার সাথে রোম্যান্স করতে চাও, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু জায়গাটা তো একটু দেখো। এখানে রোম্যান্স করি কিভাবে বলো তো? অবশ্য তুমি যদি চাও তো আমার কোনো সমস্যা নেই। আসো, আজকে ভালোবেসে তোমার শাড়ি খুলি। হৃদয়ের কথা শুনে নদী লজ্জা পেয়ে যায়। লজ্জায় ওর হৃদয়কে ছেড়ে দেয়, তারপর মাথাটা নিচু করে নেয়। লজ্জায় ওর গাল লাল হয়ে ওঠে। ওকে ভাবে লজ্জা পেতে দেখে হৃদয় বলে, আরে বাবা, আমার বউ লজ্জাও পেতে জানে নাকি? কে বলেছে আমি লজ্জা পাচ্ছি? এই যে তুমি লজ্জায় কেমন লাল নীল হচ্ছ, তোমার চেহারাই তো দেখা যাচ্ছে। মোটেও না, আমার স্কিনটাই এমন। আচ্ছা, তাই বুঝি। কথাটা বলে হৃদয় নদীর কোমরের পিছন দিক দিয়ে হাত দিয়ে ওর কোমর জড়িয়ে ধরে ওকে নিজের কাছে টেনে আনে। গতদিন হৃদয়ের কাছাকাছি এলেও আজকে নদীর লজ্জায় ওর দিকে চোখ তুলে তাকাতেই পারে না। নদীর এমন অবস্থা দেখে হৃদয়ের বেশ মজাই লাগতে থাকে। ও মিটিমিটি হাসতে থাকে। নদী লজ্জা ভরা চোখে ওর দিকে তাকায়। নদীকে আরও লজ্জা দিতে হৃদয় ওর কানের কাছে নিজের মুখটা নিয়ে বলে, এত লজ্জা তোমার কই, আগে জানতাম না তো। ওই দিন নিজের শাড়ি নিজে খোলার সময়ও তো এত লজ্জা পাওনি। আচ্ছা, সমস্যা নেই, তুমি যেহেতু এত লজ্জা পাচ্ছ, আজকে তোমার শাড়ি খোলার দায়িত্ব না হয় আমি নিলাম। আজকে রাতের জন্য প্রস্তুত হও নদী। নদী হৃদয়কে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দৌড়ে ওপরে চলে যায়। হৃদয় ওর যাওয়ার দিকে তাকিয়ে হাসতে থাকে। ওদের দুজনকে আড়াল থেকে দিতি দেখছিল। এত সময় ওর আগে দেয়ালে একটা ঘুষি মারে আর বলে, আজকে রাতে তোমাদের ভিতরে কিচ্ছু হবে না। আজকে হৃদয়কে আমি নিজের করে নিব। ওর শুধুমাত্র আমার। ওকে তুমি পাবে না নদী। দিতি ওর খালামণি মানে হৃদয়ের সৎমায়ের ঘরে যায়। সেখানে গিয়ে দেখে ওর খালামণি কানে হেডফোন গুঁজে গান শুনছে। ও ওনার কান থেকে হেডফোনটা খুলে নিয়ে ছুঁড়ে মারে। এসব কি ধরনের বেয়াদবি দিদি? হ্যাঁ, আমি বেয়াদব। আর কিছু বলবে? খালামণি তোমার সাথে আমার কি কথা ছিল? তুমি বলেছিল হৃদয়ের সাথে আমার বিয়ে দিবে, ও আমার হবে। কিন্তু তারপর কি হলো? এই মেয়েটার সাথে হৃদয়ের বিয়ে হলো। তারপর তুমি আমায় কি বললে? তুমি ওদের যেভাবে পারো ডিভোর্স করিয়ে দিবে।
কিন্তু তা তো হলোই না। উল্টো এখন ওদের বিয়ের ভাব ভালোবাসায় জন্মে গেছে। আজকে রাতে ওরা নিজেদের বাসর সেলিব্রেট করবে। আর আমি কি করব তাহলে? আমি বরং এক কাজ করি, ওদের বাসর ঘরটা সাজিয়ে দিয়ে আসি। কি বলো, সেটা ভালো হবে না? রিল্যাক্স, মাথা ঠান্ডা করো বেবি। এত উত্তেজিত হইও না। আচ্ছা, তুমি কি চাও বলো? যেন ওদের সম্পর্কটা ভেঙে যায় আর তুমি হৃদয়কে নিজের করে পাও। ঠিক আছে, তেমনটাই হবে। তুমি শুধু আমি যা যা বলি তেমনটা করো। আজকে রাতে আমি নদীকে নিজের ঘরে ডাকবো। সেই ফাঁকে তুমি হৃদয়ের রুমে যাবে। নদীর একটা শাড়ি পরে ঘোমটা দিয়ে হৃদয়ের সামনে বসে থাকবে। হৃদয়কে জোর করবে তোমার সাথে ক্লোজ হতে। লাগলে নিজেকে ওর কাছে সঁপে দেবে। আর তারপর নদী যখন ওই ঘরে যাবে এমনভাবে নাটক করবে যেন হৃদয় তোমাকে ডেকেছিল আর ও তোমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছে। এতে করে নদী রেগে গিয়ে হৃদয়কে ভুল বুঝবে আর ওদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তারপর ওদের ডিভোর্স হলে পরে তুমি হৃদয়ের থেকে ক্ষমা চেয়ে ওকে নিজের প্রতি দুর্বল করে নিও না হয়। ওয়াও, দ্যাট ইজ গ্রেট আইডিয়া। আমি যে কেন তোমার মতো করে ভাবতে পারি না। দিতি খুশি হয়ে ওর খালামণিকে জড়িয়ে ধরে। উনি শয়তানি হাসি হাসতে থাকে আর মনে মনে বলে, বোকামি, তুমি তো আমার একটা গুটি মাত্র। আমি তোমাকে ব্যবহার করেছি হৃদয় আর নদীর সম্পর্ক নষ্ট করার জন্য। এই 2 দিনে হৃদয় ওই মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়েছে। ওদের সম্পর্ক নষ্ট হলে হৃদয় ভেঙে পড়বে আর তারপর সে দেবদাস হয়ে ঘুরে বেড়াবে। তখন ব্যবসার দায়িত্ব নেবে আমার ছেলে। তোমাকে ব্যবহার করে আমি আমার পথের কাঁটাটাও উপড়ে ফেলেছি আর তুমি বুঝতেও পারছো না। তারপর ও তোমাকে বিয়ে করলো কি করলো না সেটা আমার দেখার বিষয় না। তখন তুমি তোমার রাস্তা আর আমি আমার রাস্তা। আমার স্বার্থ ফুরিয়ে গেলে আমি তোমাকে আর চিনি না। রাতে দিতি ওর খালামণির কথা মতো নদীর একটা শাড়ি পরে হৃদয়ের ঘরে যায়। ও জানালার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। হৃদয় ঘরে এসে দিদিকে নদীর শাড়ি পরা অবস্থায় দেখে মনে করে ওটা নদী। ও পিছন থেকে এসে দিদিকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে নিজের মুখ রেখে বলে, এতদিন আমি এই দিনটারই অপেক্ষায় ছিলাম। আমি চাইতাম তুমি নিজে এসে আমার কাছে ধরা দাও। ধরা তো আমি আরো আগে দিয়েছি। তুমি তো এতদিন আমাকে আপন করে নেওনি। তুমি তো আমার নদী নও, কে তুমি? হৃদয় এক ঝটকায় দিতিকে নিজে থেকে আলাদা করে দেয়। তারপর দিতির মুখ থেকে ঘোমটা সরিয়ে ও অবাক হয়ে যায়। ও অবাক কণ্ঠে বলে, এ কি দিতি, তুমি এখানে? তুমি এখন এই ঘরে কি করছো? তুমি নদীর শাড়ি পরে এই রুমে কোন উদ্দেশ্যে এসেছো? ওই যে তুমি বললে আমি যেন নিজে থেকে ধরা দিই, তুমি সেটাই চাও। তাই তো এলাম তোমার কাছে ধরা দিতে। আমি কথাটা তোমাকে বলিনি, তোমাকে নদী মনে করে বলেছি। তুমি এই সাজে আমার ঘরে কেন এসেছো? কি উদ্দেশ্য তোমার? হৃদয় কথাটা বেশ রেগেই বলে। দিতি গিয়ে হৃদয়কে জোর করে জড়িয়ে ধরে। হৃদয় ছাড়িয়ে নিতে চায়, তাও পারে না। দিতি বলে, আমার উদ্দেশ্য তো তুমি হৃদয়। আমি তোমাকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি। তুমি আমার হয়ে যাও প্লিজ। তুমি যদি বলো আমি নিজেকে তোমার কাছে সঁপে দিতে পারি। তুমি যা চাইবে সব পাবে। প্লিজ তুমি আমার হয়ে যাও। দিতির কথা শুনে হৃদয় প্রচণ্ড রেগে যায়। ও এক ঝটকায় দিতিকে নিজে থেকে ছাড়িয়ে নেয়। দিতি তাও থামে না। ও নিজের শাড়ির আঁচল বুক থেকে ফেলে দেয়। সেটা দেখে হৃদয় চোখ সরিয়ে নেয় ওর উপর থেকে। ও রেগে গিয়ে দিতির হাত ধরে ওকে রুম থেকে বের করে দিতে থাকে। তখনই দেখে নদী দাঁড়িয়ে আছে সামনে। নদীকে দেখে হৃদয় সবটা খুলে বলে। তবু নদীকে চুপ করে থাকতে দেখেও বলে, নদী, বিশ্বাস করো, আমি ওকে ডাকিনি। ও নিজে এসে এসব করেছে। ও মিথ্যে বলছে। ও আমায় ডেকেছিল আর তারপরে আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছে। কথাটা বলে দিতি কান্না করতে থাকে। এমনভাবে নাটক সাজায় যেন মনে হয় সত্যি হৃদয় ওর সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছে। নদী ধীরে ধীরে দিতির দিকে এগিয়ে যায়। তারপর দিতির গালে কষি একটা চড় মারে। দিতি অবাক হয়ে নদীর দিকে তাকায়। কি অবাক হচ্ছ? আমি না তোমার আর তোমার খালামণির সব কথা ওইসব শুনে নিয়েছিলাম। আর যদি নাও শুনতাম তাও আমি তোমার কথা বিশ্বাস করতাম না। আমি আমার স্বামীকে বিশ্বাস করি। ও যে এমন কিছু কখনো করবে না সেটা আমি খুব ভালোভাবেই জানি। এখন বেরিয়ে যাও এই ঘর থেকে। তোমাদের ব্যবস্থা কাল সকালে করব। দিতির আগে অপমানে ওর রুম থেকে বেরিয়ে যায়। নদী হৃদয়কে ওর সৎমা আর দিতির প্ল্যানের ব্যাপারে সবটা বলে দেয়। সবটা শুনে হৃদয়
নিজেও খুব রেগে যায়। ও তখনই যেতে চায় ওর সৎমা মায়ের রুমে ওনাকে কিছু কথা শোনাতে, কিন্তু নদী ওকে আটকে দেয়। নদীর কথা ও ফেলতে পারে না, তাই আরও যায় না। ও এবার নদীকে নিজের কাছে টেনে নেয়। তারপর নদীর ঠোঁট থেকে শুরু করে আস্তে আস্তে নদীর সারা শরীরে কিস করতে থাকে। নদী উত্তেজনায় পাগল হয়ে যায়। এই রাতটা ওরা নিজেদের মতো করে উপভোগ করে, একে অপরের ভালোবাসায় হারিয়ে যায়। পরের দিন একটা জরুরি মিটিং থাকায় হৃদয় অফিসে যায়। ও অফিসে গিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়ে। সেই সুযোগে তন্ময় ওর ঘরে ও সেজে আসে। তন্ময়কে দেখে নদী ভাবে এটা হয়তো হৃদয়। তন্ময়ও এমন ভাব করতে থাকে যেন ও হৃদয়। এত তাড়াতাড়ি চলে এলে যে? যাওয়ার আগে তো বললে আজকে আসতে লেট হবে। সারপ্রাইজ। আচ্ছা এখন যাও, ফ্রেশ হয়ে এসো, তারপরে এসে আমাকে তোমার বুকে নিয়ে শুয়ে থাকবে। কথাটা বলার সময় নদী তন্ময়ের গলা জড়িয়ে ধরে। হঠাৎই ওর চোখ পড়ে তন্ময়ের ঘাড়ের সেই তিলটার দিকে। ও বুঝতে পারে যে এটা হৃদয় নয়, তন্ময়। ও এক ঝটকায় তন্ময়ের কাছ থেকে সরে যায়। কি হলো, ছেড়ে দিলে যে? দেখো, এখন কিন্তু ফ্রেশ হয়ে আসার পরে তোমাকে আমার নিজের করে চাই। এখন এই দিনের বেলাতেই রাতের কাজ সারবো। আরে রোমান্স করতে আবার দিন রাত লাগে নাকি? তন্ময়ের বাজে কথা শুনে নদী ওর গালে জোরে একটা চড় মারে আর বলে, তোর সাহস তো কম না, তুই আমার স্বামী সেজে আমার ঘরে আসিস। ও জানতে পারলে তোর অবস্থা খারাপ করে দেবে একদম। কি ভেবেছিলি ওর মতো দেখতে তাই আমি তোকে চিনতে পারবো না? আরে আমি ওকে ভালোবাসি, ওর ছোঁয়া আমার চেনা। তোর ঘাড়ের ওই তিলটাই তোকে চিনিয়ে দিয়েছে। নদী তন্ময়কে চড় মারায় তন্ময় নিজের খেই হারিয়ে ফেলে ও নদীর হাত চেপে ধরে বলে, চিনে যখন ফেলেছিস তখন আর লুকোচুরি করে তো আর লাভ নেই। একবার ধর্ষণ করেছি, আর একবার করতে সমস্যা কিসে? তোকে আজকে আমার চাই। তার জন্য যদি তোকে জোর করতে হয় তাতেও আমি রাজি। আজকে আবারও তুই আমার হবিস। সেদিন তোকে দেখলে আজকে আর তুই হৃদয়ের বউ হতি না, আমার বউ হতি। তোকে সারা দিন শুতে পারতাম। নিজের মুখে লাগাম দে, ভুলে যাস না আমি এখন তোর ভাবি। আর আমার হাতটা ছাড়, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বলে দিলাম। যদি না ছাড়ি তো কি করবি শুনি? কি করতে পারবি তুই? কিছুই করতে পারবি না, কারণ তুই আজ একা। কেউ নেই বাসায় যে তোকে আমার হাত থেকে বাঁচাবে। তাহলে আর কি করবি বল? কি করব দেখতে চাস? হ্যাঁ চাই। নদী নিজের অন্য হাত দিয়ে তন্ময়কে আরও একটা চড় মারে। আর এবার চড়ে তন্ময় একটু রেগে যায় ও নদীকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর জোর করে ওর বুক থেকে শাড়ির আঁচল সরাতে থাকে। নদী বাধা দিতে থাকে কিন্তু তন্ময় এর পুরুষালী শক্তির সাথেও পেরে ওঠে না। নদী কান্না করতে শুরু করে। তন্ময় নদীর শরীরে হাত দিতে যাবে, তার আগেই একটা লাথি খেয়ে তন্ময় ছিটকে নিচে পড়ে যায়। ও তাকিয়ে দেখে হৃদয় দাঁড়িয়ে আছে। হৃদয়ের আগে চেহারায় তাকিয়ে আছে তন্ময়ের দিকে। হৃদয় যে এই সময় চলে আসবে তন্ময় সেটা বুঝতে পারেনি। হৃদয়কে দেখেও প্রচুর ভয় পেতে থাকে। হৃদয় ওকে ফ্লোর থেকে তুলে এনে মারতে থাকে, ওর পেটে জোরে জোরে ঘুষি মারতে থাকে আর রেগে বলে, তোর সাহস হলো কিভাবে আমার নদীর দিকে বাজে নজর দেওয়ার, ওকে ছুতে চেষ্টা করার, ওর শরীরে বাজে নজর বোলানোর সাহস কে দিয়েছে তোকে? আজকে তোকে আমি মেরেই ফেলবো। ও রিল্যাক্স ভাই, ওর সাথে তো আমার বিয়ে হওয়ার কথা ছিল। তাছাড়া ওকে তো আমি আগেও ধর্ষণ করেছি। যেটা আমার হওয়ার কথা ছিল সেটা এখন আমি নিজের করে পেতে যাচ্ছিলাম। এটা অপরাধ ডাকি। ওর সাথে তোর বিয়ে হওয়ার কথা ছিল, হয়নি। এখন ও আমার বউ, ও শুধু আমার। ওর দিকে খারাপ নজর দেওয়ার সাহস পাস কোথা থেকে তুই? যত যাই হোক, ও তো আমার ইউজ করা মাল, তাই না? তুমি আমার ইউজ করা মাল দিয়ে সংসার করবে, ব্যাপারটা কেমন ওয়ার্ড না? তার চেয়ে বরং দুই ভাই মিলে ওকে ভোগ করি চলো। ও তো সেকেন্ড হ্যান্ড, পরে ওকে ডিভোর্স দিয়ে তুমি নতুন একটা ইনটেক্ট ধরে নিয়ে বড়। তন্ময়ের কথা শুনে হৃদয় নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে ও পাগলের মতো মারতে থাকে তন্ময়কে। এত মার সহ্য করতে না পেরে তন্ময় বলে, আই এম সরি ভাই, আমার ভুল হয়ে গেছে। আমাকে আর মেরো না, আমি সহ্য করতে পারছি না আর। আমি নিজ থেকে কিছু করিনি, বিশ্বাস করো। নিজে থেকে করিসনি মানে? তাহলে কার কথাই করেছিস? মায়ের কথাই। উনি আমাকে প্রথম বলেছিলেন বিয়ে থেকে পালিয়ে যেতে। ইভেন পালাতে সাহায্য ও করেছিল। এইবার ফেরত আসার পরে নদীর সৌন্দর্য দেখে আমি তাল হারিয়ে ফেলি। মাকে সবটা জানানোর পরে উনি বলেছে আজকে অফিসে তোমার জরুরি মিটিং আছে, তুমি বাসায় আসতে অনেক লেট করবে। তাই আমি যেন তুমি সেজে ওর কাছে আসি আর ওকে আবারও ধর্ষণ করি।
হৃদয় এবারে আরোর সৎমাকে ক্ষমা করে না। ও পুলিশে কল করে ওর ভাই আরোর সৎমায়ের নামে কেস করে। তন্ময়ের ভুল বুঝতে পেরে নদীর কাছে ক্ষমা চায়। ও ওর সৎমায়ের বিরুদ্ধে সাক্ষী দেয়। ব্যবসার সব দায়িত্ব শেষমেশ হৃদয় সামলায়। একদিন আলমারির একটা ড্রয়ারে নদী সেই মাস্কম্যানের মতো দেখতে একটা মাস্ক পায়। ও বুঝতে পারে সেই মাস্কম্যান আর কেউ না, সেই হৃদয়। ও ওই মাস্ক আবার সে ড্রয়ারে রেখে দেয়। ও নিজে যে সবটা জানি সেটা হৃদয়কে ও বুঝতে দেয় না। হাসি খুশিভাবে ওরা দুজনেই জীবন কাটাতে থাকে। সমাপ্ত।